ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পড়াশোনা করতেছিলাম রিসার্চ মেথোডোলজি নিয়ে। তো আজকের ক্লাসটা একটা রেকর্ডেড ক্লাস, কারণ আজকে আমার জরুরি কাজ আছে এই সময়টাতে ক্লাস টাইমে। তো দ্যাটস আমি ক্লাসটা রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে যে যেহেতু আপনারা নেক্সট নিয়ার বাই 10 days প্লাস আপনারা একটা ছুটি পাচ্ছেন, 25 তারিখ পর্যন্ত আপনাদের বন্ধ। তো আজকে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য যে টপিকগুলো পিডিএফে আমরা গতকালকে 47 নাম্বার পেজ অব্দি পড়ছিলাম এই পর্যন্ত এই পিডিএফটার। তো আমরা চেষ্টা করব যে আজকে বাকি জিনিসগুলো একটু কভার করতে। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে থিওরি কি, তারপরে হাইপোথিসিস কি, রিসার্চ গ্যাপ কি, রিসার্চ গ্যাপ কয় প্রকারের, রিসার্চ কোশ্চেনের ক্লাসিফিকেশন, এই বিষয়গুলো। তো আজকে আমরা পড়বো হাইপোথিসিস থেকে বাকি পার্টটা। হাইপোথিসিসের এই জায়গাটা নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম যে এটা একটা প্রেডিক্টিভ স্টেটমেন্ট, যে আমার প্রকল্পটা কি সমর্থিত হবে কি হবে না, এই টাইপের একটা স্টেটমেন্ট দেয়। এবং যেটা রিসার্চের একটা প্রায়র আউটকামটা কেমন হতে পারে সেটার একটা প্রায়র এভিডেন্স হিসেবে কাজ করে। যে ফর এক্সাম্পল যে আমি আমি যে গবেষণাটা করতেছি, আমার এই গবেষণাটা কতটুকুন ফ্রুটফুল হবে, বা আমার গবেষণাটা কতটুকুন যেটা আমি প্রেডিক্ট করতেছি যে তাদের মধ্যে কোরিলেশন আছে, তো এটা আসলে কতটুকু যাবে, কোরিলেশন কি থাকবে নাকি থাকবে না, এই যে একটা প্রপার বিষয়, সেটাকে হাইপোথিসিসের মাধ্যমে মেনলি একুমুলেট করা হয়। তো এটা একটা টেন্টেটিভ এক্সপ্লানেশন, মানে আপনার একটা প্রিভিয়াসলি করা একটা এক্সপ্লানেশন, যেটা আসলে ভ্যারিয়েবলদের মধ্যে সম্পর্কটাকে ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। বা টিপিক্যালি টেক্স ফ্রম এ টেস্টেবল প্রেডিকশন, একটা প্রেডিকশনও আপনি বলতে পারেন। তো আমি গত ক্লাসে এই বিষয়টা বলছিলাম, তবুও আমি রিপিট করতেছি যে থিওরি থেকে মেনলি আমরা হাইপোথিসিসটা ডেভেলপ করি। একটা থিওরির উপর বেস করে আমরা হাইপোথিসিসটা ডেভেলপ করি, স্পেশালি হোয়েন ইট ইজ কমপ্লেক্স রিকোয়ারিং মাল্টিপল অ্যাসপেক্ট টু বি টেস্টেড। যখন এটা একটু সাধারণত থিওরিটা যখন একটু কমপ্লেক্স হয়, এটার যখন মাল্টিপল অ্যাসপেক্টগুলো নিয়ে গবেষণা করার মতো বিষয়গুলো থাকে, তখন আমরা সেটাকে হাইপোথিসিসে কনভার্ট করি বা হাইপোথিসিস হিসেবে বলি। তো হাইপোথিসিসটা এই লাইনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা যখন পড়বেন দাগায় পড়বেন। টু গাইড রিসার্চ প্রোভাইডিং ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড সলিউশন এক্সপ্লানেশন টু এক্সপেক্টেড আউটকাম, মানে আমার ভবিষ্যতের আউটকাম দেওয়ার জন্য এটা একটা ক্লিয়ার ডিরেকশন এবং সলিউশন এবং এক্সপ্লানেশন দেবে। বলছে যে হোয়েন কেয়ারফুলি ফর্মুলেটেড দে এনশিওর ইথিক্যাল অ্যান্ড ওয়েল ডিজাইন স্টাডিজ উইথ ট্রাস্টওয়ার্দি আউটকাম দ্যাট মে বি সোশ্যাল অর হেলথ ইমপ্লিকেশন, যেটা আমাদের বিশ্বাসযোগ্য একটা আউটকাম দিবে এবং আমাদের হেলথ ইমপ্লিকেশনে কাজে লাগবে। অবশ্যই হাইপোথিসিসটা আনএথিক্যাল আপনি কোনো কিছু দিতে পারবেন না, যেটা যে ট্রাস্টওয়ার্দি একটা আউটকাম। ফর এক্সাম্পল, আপনি গবেষণা করতেছেন আর শিক্ষকদের পারসেপশন স্টুডেন্টদের রেজাল্টের সাথে, তবে আপনি প্রেডিক্ট করতেছেন যে শিক্ষার্থীদেরকে যে শিক্ষকরা মারে এটার উপর তাদের একটা, সো আপনাকে কিন্তু এখানে ভ্যারিয়েবলটা অ্যালাইন না। সো আপনি যে যেটার উপর গবেষণা করতেছেন, আপনার সেই যেটা হাইপোথিসিস টেন্টেটিভ যে হাইপোথিসিসটা, সেটা আপনার ভ্যারিয়েবলের সাথে অ্যালাইন্ড হইতে হবে, ট্রাস্ট অফ দি হাইপোথিসিস হইতে হবে। আপনি এখানে যে আধ্যাত্মিক কোনো কথাবার্তা লিখলে হবে না, যেটা আপনার স্টাডির সাথে অ্যালাইন এরকম একটা হাইপোথিসিস আপনাকে লিখতে হবে। আচ্ছা, হাইপোথিসিস ক্যান বি ক্লাসিফাইড ইনটু মেইন টু টাইপস, যেটাকে আমরা গত ক্লাসে বলছি, আবারও বলতেছি। এখান থেকে আমাদের আজকের ক্লাসটি মেইনলি শুরু, যে ডিরেকশনাল ওয়ান টেল, আর যে হাইপোথিসিসটাকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা ডিরেকশনাল, আর একটা আপু কি নন ডিরেকশনাল। ডিরেকশন শব্দের অর্থ দিক নির্দেশনা সূচক, যেটাকে আমরা ডিরেকশনাল বলি। ওয়ান টেল হাইপোথিসিস predict the specific direction of the relationship between variable। এখানে যে ভ্যারিয়েবলদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, সেটা আপু একটা নির্দেশনা সে প্রোভাইড করবে, যে একটা নির্দেশনা দিবে যে ভ্যারিয়েবলদের মধ্যে অমুক একটা সম্পর্ক আছে। উইমেন উইল পারফর্ম বেটার দ্যান মেল অন ভার্বাল রিজনিং টাস্ক। এখানে বলেই দিছে, দেখেন আগে থেকে আউটকামটা একটা নির্দেশনা দিচ্ছে যে নারীদের আউটকাম বা পারফরমেন্সটা ভার্বাল রিজনিং টাস্কের ক্ষেত্রে পুরুষদের তুলনায় ভালো। তাহলে আমি এখানে কি করলাম, আগে থেকে একটা সলিউশনের উপর একটা যে নির্দেশনাটা, সেটা তো আমি আগে থেকে একটা টেন্টেটিভ একটা অ্যাজাম্পশন দিয়ে দিলাম, এই জন্য এটা হয়েছে ডিরেকশনাল হাইপোথিসিস। হ্যাঁ,
আর নন ডিরেকশনালটা আপু কি? নন ডিরেকশন হচ্ছে প্রেডিক্টস এ ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স মানে হচ্ছে যে দুইটার মধ্যে হচ্ছে যে প্রেডিক্টস এ ডিফারেন্স, যে ভিন্নতা থাকতে পারে, অর্থাৎ হচ্ছে এখানে কোনো স্পেসিফিক ডিরেকশন আপনি হচ্ছে পাবেন না। দেয়ার উইল বি এ ডিফারেন্স বিটুইন দ্য পারফরমেন্স অফ উমেন অর মেন অন ভার্বাল রিজনিং টাস্ক। বলছে যে হচ্ছে তাদের, নারীদের এবং পুরুষদের ভার্বাল রিজনিং টাস্কের মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে। এটা হচ্ছে নন অনির্দেশনা বা নন ডিরেকশনাল, যেটাই আমরা বলি টু টেল হাইপোথিসিস। তাহলে কোনটা হচ্ছে ওয়ান টেল আর কোনটা টু টেল, এটা হচ্ছে আসতে পারে। একটার অল্টারনেটিভ নাম কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বলছে, তারপরে বলছে ইন প্রায়র রিসার্চ অ্যান্ড থিওরি সাজেস্টেড এ ক্লিয়ার ডিরেকশন, এ ডিরেকশনাল হাইপোথিসিস শুড বি ইউজড। সো হচ্ছে এখানে বলছে যে একটা প্রায় রিসার্চ থিওরির ক্ষেত্রে ডিরেকশনাল হাইপোথিসিসটাই সাধারণত ব্যবহার করা উচিত। ইউজিং এ নন ডিরেকশনাল হাইপোথিসিস ইন সাচ কেসেস ইনক্রিজেস দ্য লাইকহুড বিং রাইট ইজ আনসাইন্টিফিক শুড বি অ্যাভয়েডেড। আপনি যখন হচ্ছে একটা ডিরেকশন অ্যাজাউম করতেছেন, সেক্ষেত্রে আপনার স্টাডি করাটা ইজ মোর ইজিয়ার। বাট আপনি যখন কোনো হচ্ছে স্পেসিফিক কোনো হচ্ছে যে ডিরেকশন প্রোভাইড করতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে এটা আনসাইন্টিফিক হতে পারে। মানে বিজ্ঞানের যে বিষয়টা থাকে যে মানে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন আপনার স্টাডি করার সময়। তো রিসার্চের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে ডিরেকশনাল হাইপোথিসিস সেটাকে হচ্ছে প্রেফার করা হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটা খুব হচ্ছে মানে ক্লিয়ার একটা ধারণা মাথায় রাখবেন যে রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করব ক্লিয়ার একটা ডিরেকশনাল হাইপোথিসিস রাখতে। আচ্ছা, এটা কেন প্রয়োজন এই হাইপোথিসিসটা? When research question and hypothesis are not carefully thought of, unethical studies are poor outcome usually এনসিও। এটার মানে হচ্ছে যে আপনি যদি একটা গবেষণা করতে চান, আপনাকে তো প্রিভিয়াসলি এটা নিয়ে থিঙ্ক করতে হবে। যেমন একজন হচ্ছে আর্কিটেক্ট যখন একটা বাড়ির ডিজাইন করে, তাকে কি করতে হয়? আগে কিন্তু বাড়ির নকশাটা হচ্ছে করতে হয়, বা একটা বিল্ডিং এর নকশা তাকে করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার সেটাকে আবার যে কত মাপঝোঁক ওটা উনি করে। তারপর এখানে আবার যারা আপনার হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা আবার ধরেন ওই বাড়িতে কোনো মেশিন ইউজ করা হইলে সেটাকে তারা ডিজাইন করে। তো হচ্ছে ঠিক তেমনি যখন আপনি, যেমন হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে পরীক্ষা দিবেন এমএস এর জন্য। তো এমএস এর পরীক্ষার জন্য এই যে আপনার একটা প্রিপারেশন, এটা হচ্ছে আপনার একটা কাইন্ড অফ হাইপোথিসিস যে আমি যদি হচ্ছে ভালো করে প্রিপারেশন নেই, আমি যদি এই টপিকগুলো পড়ি, তাইলে হচ্ছে আমার কি হবে, আউটকামটা ভালো আসবে বা আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই জন্য হচ্ছে আপনি একটা, যখন আপনি একটা সায়েন্টিফিক ওয়েতে একটা সিস্টেমেটিক রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনার হাইপোথিসিসটা আপু স্ট্রং হইতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আরেকটা বিষয় লিখছে যে কেয়ারফুলি ফর্মুলেটেড রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস ডিফাইন ওয়েল ফাউন্ডেড অবজেক্টিভ হুইচ ইন টার্ন ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন। ওয়েল ফাউন্ডেড অবজেক্টিভ মানে হচ্ছে, বুঝাইছি আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা একটা হাইপোথিসিসের এগেইনস্টে আমরা একটা অবজেক্টিভ দাঁড়া করাই, যে আমার সরি রিসার্চ কোশ্চেনের এগেইনস্টে আমরা একটা অবজেক্টিভ দাঁড়া করাই। তো যখন হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস যখন ক্লিয়ার, তখন হচ্ছে আমার রিসার্চের অবজেক্টিভটাও ক্লিয়ার। অ্যাকচুয়ালি মানে আমি অ্যাকচুয়ালি তাহলে কি কাজ করতে চাই, এটাই তো আমার রিসার্চের অবজেক্টিভ, তাই না? তখন হচ্ছে আমার রিসার্চের অবজেক্টিভটা, আমার এই গবেষণাটা করার মেইন উদ্দেশ্যটা তখন আরো ক্লিয়ার হয়ে যায় এবং ওয়েল ফাউন্ডেড হয়। তারপরে বলছে কোর্স অ্যান্ড আউটকাম দ্য স্টাডি, যেটা হচ্ছে যে আমার স্টাডির আউটকামটাকে আরো এমফাসাইজ করে। টেস্টেবিলিটি অফ হাইপোথিসিস, হাইপোথিসিসের টেস্টেবিলিটি। ইন অর্ডার টু বি টেস্টেবল অ্যান্ড হাইপোথিসিস মাস্ট বি ক্লিয়ার। একটা হাইপোথিসিস তৈরি করার জন্য যেটা হতে হবে যে হচ্ছে ক্লিয়ার হইতে হবে, প্রিসাইজ হইতে হবে এবং আনঅ্যাম্বিজিয়াস হইতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে যে আমার টেস্টেবল মানে ক্লিয়ার বলতে, আনঅ্যাম্বিজিয়াস বলতে, যে অ্যাম্বিজিয়াস তো মানে হচ্ছে যে আমরা জানি যে অস্পষ্ট একটা ছবি আমরা পড়ছিলাম না, যে হচ্ছে প্রজেক্টিভ টেস্টে অ্যাম্বিজিয়াস সিস্টেমগুলি দেওয়া হয়, অস্পষ্ট কিছু হচ্ছে যে এরকম দেওয়া হয়। সো এখানে এটা হইতে হবে যে টেস্টেবিলিটি অফ হাইপোথিসিস, হাইপোথিসিসটার টেস্টেবল হইতে হবে, যে এমন একটা কিছু যেটা স্বচ্ছ, প্রিসাইজ, কনসাইজ, মানে খুব স্পেসিফিক, সিম্পল এবং অস্পষ্ট না, অর্থাৎ স্পষ্ট একটা হাইপোথিসিস থাকতে হবে যেটা হচ্ছে টেস্ট করার মতো ক্যাপাবিলিটি ওই হাইপোথিসিসটার আছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ আনটেস্টেবল হাইপোথিসিস, এটা তো আমি বললাম যে টেস্টেবিলিটি অফ হাইপোথিসিস। এখন আমরা জানবো যে আনটেস্টেবল হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হয়।
There are three main problems that may arise with defining the hypothesis for a study. These are inadequate definition of concept, যে হচ্ছে আপনি একটা হাইপোথিসিস দিলেন যেটা আপনার ডেফিনিশনের সাথে মানে বা আপনার কনসেপ্টের ডেফিনিশনের জন্য হচ্ছে অপর্যাপ্ত। ঠিক আছে, এটা যদি হয় তাহলে হচ্ছে এটা আনটেস্টেবল হাইপোথিসিস হবে। তারপর হচ্ছে যে সার্কুলারিটি, এখানে হচ্ছে যে আপু একটা ক্লিয়ার ধারণা আপনাকে থাকতে হবে। যদি হচ্ছে আপনি ক্লিয়ার স্বচ্ছ একটা ধারণা না দেন তাহলে হচ্ছে আপনার হাইপোথিসিসটা গুড হাইপোথিসিস হিসেবে গণ্য করা হবে না। এপিল টু আনসাইন্টিফিক নোশন, নোশন শব্দের অর্থ হচ্ছে আপু ধারণা। তো হচ্ছে এমন কিছু করা যাবে না যেটা আনসাইন্টিফিক বা আনসাইন্টিফিক ওয়ে অবৈজ্ঞানিক বিষয়ের হচ্ছে ধারণা দিচ্ছে, এরকম কোনো কিছু আপনি অ্যাজ এ হাইপোথিসিস এজিউম করতে পারবেন না। তাহলে আপু কি বললাম যে এই তিনটা হচ্ছে যে আনটেস্টেবল হাইপোথিসিস, মানে একটা খারাপ হাইপোথিসিসের বৈশিষ্ট্য। এবার হচ্ছে ইনএডিকুয়েট ডেফিনিশন অফ কনসেপ্ট, এটার ব্যাখ্যা এন্ড হচ্ছে আপনার সার্কুলারিটি আর হচ্ছে যে এপিএল টু আনসাইন্টিফিক, এটা আমরা হচ্ছে একটু ডিফাইন করে পড়বো। If the concept of variable in the hypothesis are vague and unclear, vague মানে হচ্ছে যে অস্পষ্ট বা unclear, it becomes impossible to measure or observe them properly. যদি এরকম হয় যে হাইপোথিসিসটা হচ্ছে vague এবং unclear, তাহলে এটা মেজার করা সম্পূর্ণভাবে হচ্ছে আপনার ইম্পসিবল হবে। ফর এক্সাম্পল, people will be nicer to each other in good weather. আচ্ছা, তো হচ্ছে যে একজন মানে মানুষ যখন গুড একটা ওয়েদার থাকে তখন একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে। Terms like nicer and good are subjective and need clarification. For instance, some people may consider rainy day to be good. এখানে বলছে যে আহ, ভালো ওয়েদার মানুষ ভালো ব্যবহার করে, তো এটা আসলে আনক্লিয়ার। কারণ হচ্ছে যে যদি এরকম বলতো যে বৃষ্টির দিনে মানুষ আসলে উৎফুল্ল থাকে বা ভালো আচরণ করে বা মানুষের মধ্যে ওই জয়াস মুভমেন্টটা থাকে, এই জন্য হচ্ছে এটাকে বলা হয়েছে যে আনক্লিয়ার। এই গুড ওয়েদারটাকে আর একটু স্পেসিফিকলি যে রেইনি ডেতে মানুষ হচ্ছে গুড ফিল করে, এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আরেকটু এটাকে স্পেসিফাই করতে। প্রোভাইড এডুকেশনাল ইন্টারভেনশন উইল হেল্প ইমপ্রুভ হেলথ, এটাও হচ্ছে বলতে বক, কারণ বিকজ ইমপ্রুভ হেলথ ইজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড অর মেজারেবল। তাহলে এই যে বলছে প্রোভাইডিং এডুকেশনাল ইন্টারভেনশন, আপনি এডুকেশনাল ইন্টারভেনশন দিলে হেলথ হচ্ছে ইমপ্রুভ করবে, এটা তো স্পেসিফিক না যে হেলথের কোন সেক্টরটা বা আপনার কগনিটিভ অ্যাবিলিটিটা ইমপ্রুভ করবে, এই জন্য এটা হচ্ছে বগ অ্যান্ড আনক্লিয়ার। এবার হচ্ছে সার্কুলার হাইপোথিসিস are those that use their own conclusion as part of the premise, making them logically flawed and untestable. For example, people with better memories will remember more words. যাদের ভালো মেমোরি তাদের হচ্ছে যে তারা বেশি শব্দ মনে করতে পারে। দিস ইজ সার্কুলার বিকজ বিং এবল টু রিমেম্বার মোর ইজ এ পার্ট অফ ডেফিনেশন অফ হ্যাভিং এ বেটার মেমোরি। এটা হচ্ছে সার্কুলার বলা হয়েছে কারণ হচ্ছে মানুষ যখন বেশি শব্দ মনে করতে পারে সেটা ডেফিনেশন, মেমোরির একটা ডেফিনেশন বলতেছে। দ্য হাইপোথিসিস এসেনশিয়ালি মে সেজ people with better memories have better memories, people with better memories have better memories, which is untestable। মানে এটা বলা হচ্ছে যে যাদের ভালো মেমোরি তারা বেশি শব্দ মনে করতে পারে, এটা দিয়ে মেমোরি বুঝাইছে। তাহলে একটা শব্দ এখানে ওই যে আমরা বলছি না যে গ্রামার যখন পড়ছি দীপ্ত দীপ্ত উচ্চারণ হয়ে যায় না, যে ঠন ঠন বা ঝুমঝুম, এই যে এই কাইন্ড অফ যে মেমোরি তো বুঝাইলো দুইবারই, একটা সেন্টেন্সে দুইবারই মেমোরিকে ইনক্লুড করা হয়েছে, তো এই জন্য ওটা হচ্ছে সার্কুলার। এরপরে হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে অ্যাপিল টু সায়েন্টিফিক নোশন, হাইপোথিসিস বেসড অন সুপারন্যাচারাল, মেটাফিজিক্যাল অ্যান্ড আনসাইন্টিফিক আইডিয়া ক্যান নট বি টেস্টেড বাই এম্পিরিক্যাল মেথড। যেটা হচ্ছে সুপার ন্যাচারাল, ন্যাচারালের সাথে সামঞ্জস্য না, মেটাফিজিক্যাল এবং আনসাইন্টিফিক, অনেক ক্ষুদ্র কোনো একটা বিষয় বা হচ্ছে যে আনসাইন্টিফিক ইরিলেভেন্ট একটা টপিক যেটা হচ্ছে টেস্ট করা পসিবল না, সেটা হচ্ছে যে আপনার আনসাইন্টিফিক নোশন ধারণা দিবে। যেমন পিপল হু আর মোর হেল্পফুল টু আদার্স আর ইনফ্লুয়েন্স বাই গড, এটা খুবই ইরিলেভেন্ট। কারণ হচ্ছে যে এখানে আপনি গডের ইনফ্লুয়েন্সটাকে তো আপনি মেজার করতে পারবেন না, তাহলে কি এটা হচ্ছে আপনি এই স্পিরিচুয়ালিটিটাকে আপনি মেজার করতে পারতেছেন না, তাহলে এটা কিভাবে হচ্ছে সায়েন্টিফিক হবে? দিস ইনভলভ এলিমেন্ট দ্যাট ক্যান নট বি সায়েন্টিফিক্যালি ভেরিফাইড অর টেস্ট, এই যে যেটা আমি বললাম যেটাকে তো আমি টেস্ট করতে পারবো না। such as the existence of God or influence of God, মানে হচ্ছে গডের এক্সিস্টেন্সটা বা ইনফ্লুয়েন্সটাকে আমি হচ্ছে এখানে মেজার করতে পারবো না, এই জন্য এটা হচ্ছে আনসাইন্টিফিক। প্ল্যান্টস ক্যান কমিউনিকেট থ্রু টেলিপ্যাথি, তো হচ্ছে বলছে গাছেরা টেলিপ্যাথির মাধ্যমে কমিউনিকেশন করতে পারে, যেখানে আপনি টেলিপ্যাথিটাকেও সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে মেজার করতে পারবেন না, এই জন্য এটা আনসাইন্টিফিক একটা নোশন, এটাকেও আমরা গুড হাইপোথিসিস বলতে পারবো না।
তাহলে এখন তো শুনলাম যে গুড হাইপোথিসিস বলা যাবে না, এগুলো ব্যাড হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড হাইপোথিসিস। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে এ গুড হাইপোথিসিস গিভস ইনসাইট ইনটু এ রিসার্চ কোশ্চেন। ইনসাইট শব্দের অর্থ হচ্ছে আপু উপলব্ধি। যখন আমরা একটা রিসার্চ কোশ্চেন ফর্ম করছি গত ক্লাসে, তখন হচ্ছে এটা আমাদেরকে একটা, এই হাইপোথিসিসটা আমার রিসার্চ কোশ্চেনটাকে বোঝার জন্য একটা ইনসাইট তৈরি করছে। তারপর বলছে এটা হচ্ছে টেস্টেবল অ্যান্ড মেজারেবল থ্রু প্রপোজড এক্সপেরিমেন্ট। যেটা আমি হাইপোথিসিসটা দিব সেটা অবশ্যই টেস্টেবল হইতে হবে, মেজারেবল হইতে হবে, যেটা আমি এক্সপেরিমেন্টের মাধ্যমে টেস্টও করতে পারবো, মেজারও করতে পারবো। ইট লজিক্যালি ফলোজ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য স্টাফ, it is based on the experience and knowledge of the researcher. It logically follows from the experience of the staff. It is based on experience and knowledge of researcher. যেটা হচ্ছে যে রিসার্চার যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চায় বা রিসার্চারের এক্সপিরিয়েন্সের উপর বা রিসার্চার এটার ব্যাপারে নলেজটা কি, ওটার উপর বেস করে এটা তৈরি করা হবে। কারণ হচ্ছে আপনি যে কোনো বিষয় নিয়ে যখন স্টাডি করবেন, তখন আপনার এটার ব্যাপারে একটা নলেজ হবে। তো আমি গত ক্লাসে বলছিলাম না যে আমি যখন রিসার্চ গ্যাপটা তৈরি করতেছি বা আমি যখন রিসার্চের লিটারেচার রিভিউটা পড়তেছি, আমার মেইন কাজটা কি, যে আমি হচ্ছে এখানে এর আগে যারা গবেষণা করে গেছে তাদের একটা এক্সপিরিয়েন্স, তাদের একটা নলেজ সম্পর্কে আমি একটা ধারণা শুরুতেই হচ্ছে নিয়ে নিব। তো আমার ওই ধারণাটা হচ্ছে রিসার্চারের, ওই ধারণাটা একটা এক্সপিরিয়েন্স বা নলেজের একটা স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করবে, যেটার উপর বেস করে আপনি এই সাবজেক্টটা চুজ করছেন কিংবা এই হাইপোথিসিসটা দিচ্ছেন। অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। ইট প্রেডিক্ট দ্য মোস্ট লাইকলি আউটকাম রাদার দ্যান অ্যান এক্সেপশনাল অর আনলাইকলি ওয়ান। লাইকলি আউটকাম হচ্ছে যে যেটা আসলে সর্বোচ্চ রিলিভেন্ট, যে হচ্ছে নারীদের তুলনায় পুরুষরা বেশি হচ্ছে এনজাইটিতে ভুগে। তো এখানে হচ্ছে যে লাইকলি মানে আমার যে আমি যে এজিউম করতেছি, আমার অ্যাজাম্পশনটা হচ্ছে যে উত্তরের কাছাকাছি অ্যাজাম্পশন হইতে হবে, যেটা হাইলি প্রেডিক্স, মানে আমার প্রেডিকশনটা যাতে আমার উত্তরের আউটকামের সাথে হাইলি মিলে। এমন হইতে পারে যে হচ্ছে মিললো না, এটা কিন্তু কোনো ক্রাইম না, নাও মিলতে পারে। আপনার রিসার্চের পরে যদি আপনি দেখেন ফাইন্ডিং এর ক্ষেত্রে না মিলতেছে, দ্যাটস অ্যানাদার ইস্যু, যেটার কোনো প্রবলেম নেই। তবে হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে মানে হাইপোথিসিসটা যখন আমরা লিখি যে আমার হাইপোথিসিসটা আমার আউটকামের সাথে হাইলি কোরিলেটেড। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আনটেস্টেবল হাইপোথিসিসের এই তিনটা জিনিস হচ্ছে দেওয়া হয়েছে, এটা আমরা রিডিং করব। গুড হাইপোথিসিস থিওরিজ, আচ্ছা এখানে পড়ার কিছু নাই। কোরিলেশনাল ভার্সেস কজাল হাইপোথিসিস ইন সাইকোলজি। এখানে হচ্ছে আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে একটু পড়াশোনা করব, যেগুলো একেবারেই বেসিক। এগুলো যত বুঝবো যত পড়বো আমাদের বেসিকটা তত বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, কোরিলেশন ভার্সেস কজাল হাইপোথিসিসের ডিফারেন্সটা কি আপু? Theories in psychology can propose either correlation, association between variable or causal relationship, and the research hypotheses are accordingly framed as correlational or causal. মানে হাইপোথিসিসটা হইতে পারে কোরিলেশন অথবা কজাল। আমি গত ক্লাসের আগের ক্লাসে যারা হচ্ছে শুনছেন বা ক্লাস করছেন বা রেকর্ডগুলো দেখছেন, তারা হচ্ছে বোঝার কথা যে কজাল জিনিসটা কি আর কোরিলেশন জিনিসটা কি। এই জন্য আমি এটা রিপিট করলাম না। Correlational hypothesis suggests two variables are related, whether causal hypothesis indicate one variable produce effect and another. তো কোরিলেশনটা বলে যে দুইটা ভ্যারিয়েবল হচ্ছে একটা অপরটার সাথে রিলেটেড, আর কজালটা হচ্ছে যে একটার ইফেক্টটা আরেকটার উপর কেমন কারণ আর প্রভাবটা নিয়ে হচ্ছে কজালটা হচ্ছে স্টাডি করে। কোরিলেশনাল হাইপোথিসিসটা হচ্ছে এক্সামাইন দ্য রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল উইদাউট অ্যাক্টিভলি ম্যানিপুলেটিং এনি অফ দ্যাম। কোরিলেশনের ক্ষেত্রে কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে সে হচ্ছে ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করবে না, রাদার সে ভ্যারিয়েবলের মধ্যে উইদাউট ম্যানিপুলেশন সে হচ্ছে শুধু রিলেশনশিপটা দেখবে। These hypotheses are typically tested by measuring a variable simultaneously with or within the same time frame without manipulating them. সেম টাইম ফ্রেমই করবে কিন্তু ম্যানিপুলেশন ছাড়া। Such studies focuses on identifying association but do not claim that one variable causes another or still can be directional. They can be directional. তো এখানে হচ্ছে যে ডিরেকশনটা হচ্ছে যে এটাকে ডিরেকশন বলছে যে এটা অনেক সময় ডিরেকশন হইতে পারে, আবার অনেক সময় ডিরেকশন মানে অনেক সময় ডিরেকশন নাও হইতে পারে। কারণ হচ্ছে যে আমি তো জানি না যে রিলেশনশিপটা কেমন আসবে কোরিলেশনাল হাইপোথিসিসের ক্ষেত্রে।
তো যেটা হচ্ছে দুইটার টাইম ফ্রেম সেমই থাকবে, কিন্তু হচ্ছে সে দেখবে না যে কি ভ্যারিয়েবলটা একটা আরেকটাকে ম্যানিপুলেট করতেছে, এরকম কোনো কিছু দেখবে না। রাদার সে হচ্ছে যে ন্যাচারালে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যারিয়েবল যেভাবে আছে ওই ওই অবস্থায় দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কটা কেমন, ওইটা হচ্ছে যে বা তাদের সহ সম্পর্কটা ওটা হচ্ছে কোরিলেশনাল হাইপোথিসিসটা বের করার চেষ্টা করবে। আর কজাল হাইপোথিসিসটা হচ্ছে যে কি, ইন কন্ট্রাস্ট অপরদিকে কজাল হাইপোথিসিস আর এক্সামাইন থ্রু কেয়ারফুলি কন্ট্রোল এক্সপেরিমেন্ট। কন্ট্রোল এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এখানে বোঝাইছে যে একটা আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেট করবেন। ইন দিস স্টাডিজ ওয়ান ভ্যারিয়েবল ইজ ডেলিভারেটলি ম্যানিপুলেট, যেটা আমি এখনই বললাম যে ওয়ান ভ্যারিয়েবল বলতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করবেন টু অবজার্ভ ইটস ইফেক্ট অন অ্যানাদার ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবলের উপর এটার ইফেক্টটা দেখার জন্য। সাইকোলজিস্ট অফেন ইউজেস দ্য টার্ম effect rather than cause to describe this relationship, emphasizing scientific caution. সো এখানে সাইকোলজিস্টরা সাধারণত কজ এন্ড ইফেক্ট নামে এটাকে বলে, এটার আরেকটা নাম হচ্ছে এক্সপ্লানেটরি এবং হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল, যেটাই বলেন ইচ উইল বি ওকে। আচ্ছা, if conclude to conclude that one variable causes another, three key condition must meet: a and a is necessary, আচ্ছা and are sufficient, দরকার নেই। কজালিটির জন্য কি কি বৈশিষ্ট্য দরকার নেই এত ডিটেলস। আপনারা এখন হচ্ছে দেখবেন যে কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন এন্ড হাইপোথিসিস। তাহলে আমরা হচ্ছে যে রিসার্চ কোশ্চেন এন্ড হাইপোথিসিস সম্পর্কে একটু আগে জানলাম। এখন হচ্ছে এটা শুরু করার আগে একটু বলি, একটা হচ্ছে বই আছে ক্রশিওল ওনার নাম, তো ওই বইটাতে হচ্ছে এই বিষয়টা খুব সুন্দর করে দেওয়া আছে। ওই বইটার কনসাইজ ভার্সন হচ্ছে এটা। আমি জানি হচ্ছে আপনারা কোঠারির বইটা কিনছেন, তবে কোঠারির বইটা আপনারা হচ্ছে এই বন্ধে নিজে নিজে রিডিং করবেন, কারণ আমি আপনাদের রিসার্চ যেগুলো পড়াচ্ছি মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে হচ্ছে কভার এই পিডিএফ এ কনসাইজ আকারে। সো আপনাদের কাজ হচ্ছে কোঠারির বইয়ের যে চ্যাপ্টার গুলো আছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে থরলি রিডিং করবেন কোঠারির বইটা। এটা হচ্ছে আপনাদের বাড়ির পড়া। আমার রেকর্ডটা শোনার পরে হচ্ছে পৃথা গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন ছুটির পড়াগুলা, আমি হচ্ছে ক্লাসের মাঝখানে মাঝখানে বলে দিব। সো প্রথম টাস্ক হচ্ছে যে এই পিডিএফটা ভালো করে পড়া, পিডিএফটা খুব সুন্দর করে, যেহেতু 10 দিন ছুটি, খুব সুন্দর করে পার্ট বাই পার্ট মুখস্থ করে ফেলবেন একদম। কারণ রিসার্চে আপনি বানায় টানায় লিখার কোনো অপশন নাই। রিসার্চ হচ্ছে যে সাইন্টিফিক এভিডেন্স সহকারে লিখতে হয়। সো আপনি হচ্ছে রিসার্চ যত স্ট্রাকচারালি মুখস্থ লিখতে পারেন ওটাই বেটার। রিসার্চ বুঝাই দিচ্ছি লাইন বাই লাইন, সো ওটাকে আমরা জাস্ট এখন পড়বো। আর কোঠারির বইটা আমরা হচ্ছে রিডিং করবো এবং হচ্ছে চেষ্টা করব যখন আমরা এই পিডিএফটা পড়তেছি কোঠারির বইটা পড়তেছি আজিত স্যারের শীটটাও আমরা হচ্ছে সাথে রাখবো, যেই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি। ওই বইটার টপিকগুলো মোটামুটি এখানে কভার, কিছু টপিক আছে ভিন্ন রিসার্চ ইথিক্সের রিলেটেড, ওইটা আমি হচ্ছে যে বন্ধের পরে পড়াই দিব। তবে যেটা আমি বলবো যে হচ্ছে এই বন্ধে আপনারা রিসার্চ মেথোডলজির উপর ফোকাস করবেন। ফেলম্যান যতটুকু পড়ছেন পড়ছেন, মানে আমি যতটুকু পড়াইছি ওইটুকু শেষ করার পরে আপনারা হচ্ছে খুব ভালো করে 10 দিন, 10 দিনের বেশি সময়, আজকে তো প্রায় 13 তারিখ, সো আপনাদের নেক্সট ক্লাস হবে 26 তারিখ অথবা 25 তারিখ রাতে, মানে মোটামুটি ধরে নিতে পারেন 24 তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে ছুটি পাচ্ছেন। সো প্রায় 11 দিন, 11 দিন আর সময়টাকে আপনি হচ্ছে ডিভাইড করে নেবেন প্রত্যেক দিন যে হচ্ছে আপনি কতটুকু পড়বেন। আমি জাস্ট বলছি যে কোঠারির বইটা মনোযোগ সহকারে বুঝে বুঝে রিডিং করবেন, কিন্তু এই পিডিএফটা একেবারে মুখস্থ করে ফেলবেন। তাইলে হচ্ছে আই গেস যে হচ্ছে রিসার্চের ব্যাপারে আপনাদের আর কোনো পরীক্ষা সংক্রান্ত আর কোনো ভয় থাকার কথা না, কারণ এটা খুবই ক্লিয়ার এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তো এবারে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা জানি হচ্ছে 3 ধরনের রিসার্চ হয়: কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ আর হচ্ছে মিক্সড মেথড। এটা বলার আগে একটু বলে নেই কোয়ালিটেটিভটা কি। কোয়ালিটেটিভটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা নিয়ে আমরা কাজ করি সাধারণত ইন্টারভিউতে। হচ্ছে আনস্ট্রাকচার কোশ্চেন থাকে, তো অনেক সময় দেখা যায় যে কোয়ালিটেটিভের কোশ্চেন গুলো হচ্ছে যে স্ট্রাকচার না, কারণ হচ্ছে আমি যেটা বললাম যে ন্যারেটিভ আইডেন্টিটি নিয়ে আমরা যখন কাজ করতে গেলাম তখন আমি তো জানি না যে ওর চাইল্ডহুড ট্রমা একটার পরে একটা কি হয়েছে। ওই সময়টাতে বেস করে আমি সিচুয়েশন বেসে হচ্ছে তাৎক্ষণিক কিছু কোশ্চেন করতে হয় আমাকে, হ্যাঁ। এবং ওই কোশ্চেনের অ্যান্সার গুলো হয় আমি অডিও টেপের মাধ্যমে রেকর্ড করে আনি, অথবা হচ্ছে যে আমি আহ, লিখি কোথাও রিপোর্ট আকারে লিখি, যেটা আমাকে লিখে পরবর্তীতে ডাটা কালেকশন, ডাটা ডিসকাশনের ক্ষেত্রে সবকিছু হচ্ছে জমা দিতে হয়। আর কোয়ান্টিটেটিভটা হচ্ছে যে আপু, কোয়ান্টিটেটিভটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, অর্থাৎ আপনি একটা স্ট্রাকচারড স্কেল অনুযায়ী আপনি যে কোশ্চেন গুলো থাকবে স্কেলে
ওইটাই হচ্ছে আপনি ২-৩টা ভ্যারিয়েবল যেটাই করেন ২টা বা ৩টা ভ্যারিয়েবল একটার সাথে আরেকটার যেটাই করতে চান এক্সপেরিমেন্ট বা কোরিলেশন যেটাই করতে চান আপনি হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা ডিসকাশন লেভেল বা আপনার রেজাল্ট সেকশনে হচ্ছে তৈরি করবেন। আহ, ওইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ যেটা নিউমেরিক্যাল ডাটা বেসড হবে। আর মিক্সড মেথড কোনটা আপু? মিক্সড মেথড হচ্ছে অনেক সময় আপনার কোয়ান্টিটেটিভও করতে হয় আবার কোয়ালিটেটিভও করতে হয়, মানে দুইটার মাধ্যমে, মানে আপনি সাপোজ মোটিভেশন নিয়ে কাজ করবেন কিন্তু বাংলাদেশে মোটিভেশনের কোনো স্কেল নাই। তো এখন হচ্ছে আপনাকে ফার্স্টে ওই স্কেলটা অ্যাডাপ্ট করতে হবে বাইরের কান্ট্রি থেকে, এন্ড দেন আপনাকে আবার নিউমেরিক্যাল একটা হচ্ছে স্কেলও আপনি পাইছেন, কোয়ান্টিটেটিভ প্রসেসও যাইতে হবে। তখন কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভটা যখন মিক্সড হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে মিক্সড মেথড। তো আই গেস এই ৩টা কনসেপ্ট সবার ক্লিয়ার। এটা যখন রেকর্ড শুনে পড়বেন তখন হচ্ছে যে রেকর্ডটাকে একটু স্লো করে বুঝে দরকার হয় আপুর কথাগুলো খাতায় লিখে তারপর পড়বেন। ঠিক আছে? কারণ সবকিছু তো আর পিডিএফ এ নাই, কিছু জিনিস হচ্ছে বেসিক। আচ্ছা, এবারে আমরা একটু পড়াশোনায় আসি। ইন কোয়ালিটেটিভ স্টাডি ইনভেস্টিগেটর ইউজ ইন কোয়ান্টিটেটিভ স্টাডি ইনভেস্টিগেটর কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস সামটাইমস অবজেক্টিভ, অনেক সময় কোশ্চেন্স হাইপোথিসিস অবজেক্টিভও ব্যবহার করা হয় টু শেপ স্পেসিফিক্যালি ফোকাস দ্য পারপাস অফ দ্য স্টাডি, মানে গবেষণাটা খুব স্পেসিফিক এবং উদ্দেশ্যমূলক একটা গবেষণা করার জন্য এরকম হচ্ছে করা হয়। কোয়ান্টিটেটিভ রিসার্চের কোশ্চেনটা কি আর হচ্ছে যে রিসার্চ কোশ্চেনের এক্সাম্পল বা টাইপস গুলা কি কি? আচ্ছা, প্রথমটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন ইনকোয়ার মানে অনুসন্ধান করে অ্যাবাউট দ্য রিলেশনশিপ এমং ভ্যারিয়েবল দ্যাট ইনভেস্টিগেটর সিক্স টু আন্ডারস্ট্যান্ড, মানে ইনভেস্টিগেটর বলতে এখানে রিসার্চারকে বোঝানো হয়েছে। রিসার্চার হচ্ছে ভ্যারিয়েবলদের মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করে। দে আর ফ্রিকোয়েন্টলি ইউজড ইন দে আর ফ্রিকোয়েন্টলি ইউজড ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ স্পেশালি ইন সার্ভে রিসার্চ। সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চটা হচ্ছে সার্ভে রিসার্চের ক্ষেত্রে আপু ব্যবহার করা হয়। আমি যেটা বারবার বলি যে আমরা আসলে ফোর্থ ইয়ারে কোয়ান্টিটেটিভটাই বেশি করি, আহ, হচ্ছে সাধারণত 7 কলেজে কোয়ালিটেটিভটা খুব একটা হয় না। তবে কেউ হচ্ছে করে, ওটা কেসটা একটু মানে একটু ব্যতিক্রম। তবে কোয়ান্টিটেটিভটা ইউজুয়ালি সার্ভে স্টাডির ক্ষেত্রেই যায়। এক্সাম্পল দিছে, এক্সাম্পল অফ এ স্ক্রিপ্ট ফর কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন ডিসক্রাইবিং দ্য আউটকাম অফ স্কোর ফর ভ্যারিয়েবল। এটা হচ্ছে একটা এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভ্যারিয়েশন অফ স্কোর অন সেলফ স্টিম ফর পার্টিসিপেন্ট ইন কলেজ স্টুডেন্ট ইন দ্য স্টাডি। বলছে যে তাদের সেলফ স্টিমের কলেজ শিক্ষার্থীদের মধ্যে সেলফ স্টিমের ফ্রিকোয়েন্সিটা কত। Here is an example of a script for quantitative research question focused on examining the relationship of the variable. Focused on examining the relationship. তাহলে এটা বোঝাচ্ছে যে co-relation যখন কোশ্চেনটা হবে তখন এরকম হবে, does the theory of attachment theory explain the relationship between uh, independent variable হিসেবে এখানে childhood trauma, independent variable হচ্ছে social anxiety, মানে এটা ভেঙে দিছে এখানে। তো এই মেইন কোশ্চেন হচ্ছে এটা, does or explain the relationship between চাইল্ডহুড ট্রমা অ্যান্ড সোশ্যাল এনজাইটি কন্ট্রোলিং দ্য ইফেক্ট অফ মেডিটেটিং ভ্যারিয়েবল হিসেবে দিচ্ছে সেলফ স্টিম। তো সোশ্যাল অ্যাটাচমেন্ট থিওরির অনুযায়ী বা হচ্ছে অ্যাটাচমেন্ট অনুযায়ী রিলেশনশিপ চাইছে যে চাইল্ডহুড ট্রমা সোশ্যাল এনজাইটি, এই দুইটা হচ্ছে আমার মেইনলি দুইটা ভ্যারিয়েবল। আর হচ্ছে মেডিটেটিং ভ্যারিয়েবল এখানে হচ্ছে যে সেলফ স্টিম হিসেবে, সেলফ স্টিমটাকে এখানে মিডিয়েটিং ভ্যারিয়েবল বা মধ্যস্থতাকারী ভ্যারিয়েবল যেটাকে আমরা বলি সেটা হিসেবে রাখছে। এই দুটো ছিল উদাহরণ, একটা ছিল কোরিলেশন আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এবারে আমরা পড়বো যে কয় ধরনের রিসার্চ কোশ্চেন কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে হইতে পারে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, গত ক্লাসে যারা হচ্ছে ছিলেন এটা হচ্ছে যে আপনারা মানে দেখছেন রিসার্চ কোশ্চেনটা ডেসক্রিপটিভ মানে কি, কম্পারেটিভ মানে কি, কজাল কম্পারেটিভ মানে কি, রিলেশনশিপ রিসার্চ কোশ্চেন মানে কি, এটা খুবই ইজি। ডেসক্রিপটিভ মানে হচ্ছে স্পেসিফিক হয়ে যাবে এখানে, ইট মেজার হাউ মাচ ভ্যারিয়েবল এক্সিস্ট অর হাউ পিপল রেসপন্ড অন এ স্পেসিফিক ভ্যারিয়েবল। বললাম যেটা স্পেসিফিক ভ্যারিয়েবলের উপর মানুষ হচ্ছে কতটুকু হচ্ছে রেসপন্ড করে। ডাজ দ্য হোয়াট ইজ দ্য লেভেল অর দ্য পার্সেন্টেজ অর দ্য ফ্রিকোয়েন্সি অফ সোশ্যাল এনজাইটি অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন ঢাকা। এখানে সোশ্যাল এনজাইটিটা স্পেসিফিক, মেন্টাল ডিসঅর্ডার কিন্তু বলে নাই, স্পেসিফিকলি বলে দিছে যে ঢাকায় ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে হচ্ছে যে সোশ্যাল এনজাইটির পার্সেন্টেজটা বা ফ্রিকোয়েন্সির লেভেলটা হচ্ছে কত, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ কোশ্চেন। আর কম্পারেটিভ রিসার্চ কোশ্চেনটা আপু কি, ক্ল্যারিফাই ডিফারেন্সেস বিটুইন ওয়ান গ্রুপ with outcome variable treatment of another group within outcome variable. Clarify difference between one group outcome, একটা গ্রুপের আউটকামের সাথে আরেকটা গ্রুপের হচ্ছে যে আউটকাম সেটার মধ্যে ডিফারেন্সটা কি।
তো এটা আমি গত ক্লাসেও বলছিলাম, যারা ওটা করছেন তাদের জন্য ইজি হয়ে গেছে এটা বোঝাটা। ইজ দেয়ার এ ডিফারেন্স ইন দ্য রিডাকশন অফ সোশ্যাল এনজাইটি সিমটম অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্ট হু রিসিভ গ্রুপ কাউন্সেলিং কম্পেয়ার টু হু ডিড নট রিসিভ এনি কাউন্সেলিং? যারা গ্রুপ কাউন্সেলিংটা নেয় আর যারা নেয় না তাদের মধ্যে কি ধরনের ডিফারেন্স আছে, এটার মাধ্যমে আমি বোঝার চেষ্টা করতেছি, যে কম্পেয়ার করার চেষ্টা করতেছি যে দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি। তাহলে একটা গেল ডেসক্রিপটিভ, একটা গেল কম্পারেটিভ। এবার হচ্ছে রিলেশনশিপ রিসার্চ কোশ্চেন। Define trend association relationship or interaction between dependent variable and independent variable. Is there any relationship research question এর ক্ষেত্রে association বোঝাবে বা interaction বোঝাবে, relationship বোঝাবে, correlation যেটা। Is there a relationship between ডট ডট ডট, এটা অনেকবার বলছি। কোয়ান্টিটেটিভ রিসার্চের হাইপোথিসিসটা কেমন হবে? হাইপোথিসিস ইজ এ টেস্টেবল প্রেডিকশন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল। যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হাইপোথিসিস আর দ্য প্রেডিকশন মে বি রিসার্চার মেড বাই দ্য রিসার্চার অ্যাবাউট এক্সপেক্টেড আউটকাম অফ রিলেশনশিপ এমং ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল সম্পর্কে রিসার্চার যে প্রেডিকশনটা দিচ্ছে সেটা হচ্ছে যে এক্সপেক্টেড একটা আউটকাম, সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ হাইপোথিসিস। দে আর নিউমেরিক্যাল population values based on numerical statistical procedure, এক্সপেরিমেন্ট, ইন্টারভেনশন, ট্রায়াল, কম্পেয়ার গ্রুপ। অনেকবার বলছি, বোঝানোর কিছু নাই, রিডিং করবেন খালি। ডিরেকশনাল হইতে হবে, অবজেক্টিভ মিট করতে হবে, নাহলে হাইপোথিসিস হইতে পারবে না। আচ্ছা, এখানে সিম্পল হাইপোথিসিস, কমপ্লেক্স হাইপোথিসিস, ডিরেকশনাল, নন ডিরেকশনাল, অ্যাসোসিয়েশন টাইপ হাইপোথিসিস, কজাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, ওয়ার্কিং হাইপোথিসিস, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, লজিক্যাল হাইপোথিসিস। এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে কোনটা কি ধরনের হাইপোথিসিস। আচ্ছা, তো সিম্পল হাইপোথিসিসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি দেখি, সিম্পল হাইপোথিসিসটা হচ্ছে প্রেডিক্ট দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ইউজুয়ালি যে হচ্ছে সম্পর্কটা, সেটাকে প্রেডিক্ট করবে। এক্সাম্পল ওরা বলছে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন স্ট্রেস লেভেল অ্যান্ড একাডেমিক পারফরমেন্স অ্যামং স্টুডেন্ট। একেবারেই সিম্পল, একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে প্রেডিক্ট করছে। কমপ্লেক্স হাইপোথিসিসের ক্ষেত্রে হচ্ছে প্রেডিক্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে হচ্ছে ভ্যারিয়েবলের সংখ্যাটা একটু বেড়ে যাবে, দ্যাটস ওয়াই এটাকে কমপ্লেক্স বলা হয়েছে। স্ট্রেস লেভেল অ্যান্ড স্লিপ কোয়ালিটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এফেক্ট একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। তাহলে এখানে স্ট্রেস লেভেল, স্লিপ কোয়ালিটি, দুইটা ফ্যাক্টরস কিন্তু আসতেছে, দ্যাটস ওয়াই এটা কমপ্লেক্স হয়ে গেছে। ডিরেকশনালটা হচ্ছে শুরুতে আমি বলছি, ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে যে স্পেসিফাইজ দ্য এক্সপেক্টেড ডিরেকশন রুরাল রিলেশনশিপ, যে হচ্ছে নারীরা, পুরুষরা নারীদের থেকে বেশি স্মোক করে, এই যে ডিরেকশন আমি দিয়ে দিচ্ছি একটা। আর নন ডিরেকশনের ক্ষেত্রে যে হ্যাঁ, এরকম যে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন চাইল্ডহুড ট্রমা আর ইন্টারেস্ট, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে যে একটা অ্যাসোসিয়েশন বোঝানো হবে। প্রেডিক্ট রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল দ্যাট চেঞ্জেস টুগেদার উইদাউট অ্যাজিউমিং কজ এন্ড ইফেক্ট, যেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট ছাড়া একটা রিলেশনশিপকে অ্যাজিউম করবে, অ্যাসোসিয়েশনকে বোঝাবে। কজাল হাইপোথিসিসের ক্ষেত্রে হচ্ছে যে প্রেডিক্ট দ্যাট ওয়ান ভ্যারিয়েবল ডাইরেক্টলি এফেক্ট অ্যান্ড কজেস চেঞ্জেস ইন অ্যানাদার, একটা ভ্যারিয়েবল আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে যে changes one variable directly affect or causes the a changes in another, একটা ভেরিয়েবলের জন্য আরেকটা ভেরিয়েবলের হচ্ছে যে কারণ এবং প্রভাব, যেটা সেটাই হচ্ছে কজাল হাইপোথিসিস। তারপর হচ্ছে যেমন উদাহরণ দিচ্ছে যে কগনিটিভ সিভিটি হচ্ছে ডিপ্রেশনটাকে রিডিউস করে, তা এটা একটা কজ সিভিটি, আর রিডিউস হচ্ছে যে এটা হচ্ছে ডিপ্রেশন। নাল হাইপোথিসিস মানে কি নো রিলেশনশিপ নো সিগনিফিকেন্স, যেটা আমরা বলি নো রিলেশনশিপ, যে এটার মধ্যে কোনো সম্পর্ক নাই, দেয়ার ইজ নো ডিফারেন্স মিডিয়েট। আচ্ছা, তাদের মধ্যে যখন হচ্ছে যে আমরা বলি যে নো ডিফারেন্স নো রিলেশনশিপ, সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে স্টেট দ্যাট দেয়ার ইজ এ রিলেশনশিপ অর ইফেক্ট ইজ অফেন অ্যাকসেপ্টেড ইফ দ্য নাল ইজ রিজেক্টেড। আচ্ছা, যখন হচ্ছে নালের অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে যে যখন নালটা রিজেক্ট বলছে, যে স্টেট দ্যাট দেয়ার ইজ এ রিলেশনশিপ অর ইফেক্ট, সেখানে একটা প্রভাব বা রিলেশনশিপ থাকতে পারে, অ্যান্ড ইজ অফেন একসেপ্টেড, যেটা মাঝে মাঝে একসেপ্টেড করা হয় ইফ দ্য নাল ইজ রিজেক্টেড, মানে নাল যদি রিজেক্ট করা হয় তাইলে অল্টারনেটিভটা একসেপ্টেড হবে। তো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যদি নালটাকে আমি রিজেক্ট করি তাহলে অল্টারনেটিভটা H1টা হচ্ছে যে একসেপ্টেড হবে।
Student who mediate lower have lower anxiety. Student who mediate have lower anxiety than who don't. যারা হচ্ছে যে এনজাইটির সাথে যারা খুব বেশি প্রেশার নেয় না বা যাদের হচ্ছে যে ওই কোপিং মেকানিজমটা হচ্ছে ভালো, তারা কিন্তু খুব একটা এনজাইটিতে ভুগে না। এখন হচ্ছে একটা তো বলছে যে কোনো সম্পর্কই নাই এনজাইটির, আরেকটা তো বলছে যে না, তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে বা সম্পর্ক আছে, সেটার অল্টারনেটিভটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ওয়ার্কিং হাইপোথিসিসটা হচ্ছে আপু এই টেম্পোরারি অ্যাজাম্পশন, টেম্পোরারি মানে তাৎক্ষণিক অ্যাজাম্পশন মেড টু গাইড দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপ এ থিওরি। টেম্পোরারি একটা অ্যাজাম্পশন দিবে যেটা হচ্ছে আমার থিওরি ডেভেলপ করার ক্ষেত্রে হেল্প করবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে বলছে যে ইমোশনাল রেগুলেশন মে প্লে এ রোল ইন রিডিউসিং ইম্পালসিভ বিহেভিয়ার। ইমোশনাল রেগুলেশনটা হচ্ছে ইম্পালসিভ বিহেভিয়ার রেগুলেট করার জন্য আমাদের হচ্ছে একটা ভূমিকা পালন করে। টু বি টেস্টেড ফার্দার, যেটা পরবর্তীতে হচ্ছে যে টেস্ট করা যেতে পারে। অনেক সময় হবে যে আপনার স্টাডি করার সময় আপনি স্টাডি করার ইন বিটুইন আপনি এরকম কোনো একটা হচ্ছে যে নতুন একটা হাইপোথিসিস প্রেডিক্ট করতেছেন, যেটাকে আমরা ওয়ার্কিং হাইপোথিসিস হিসেবে ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল ইজ টেস্টেড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমি যেটা হচ্ছে যে নিউমেরিক্যাল ডাটা দিয়ে করব সেটাই হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল মেথডের ক্ষেত্রে, যে হচ্ছে দ্য মিন স্ট্রেস স্কোর, মানে হচ্ছে যে স্ট্রেস স্কোরের গড়। আমি হচ্ছে এখানে নিউমেরিক্যাল একটা ডাটাকে মিন করতেছি যে স্ট্রেস স্কোরের গড়টা হচ্ছে গ্রুপ এ এর স্ট্রেস স্কোরের গড়টা গ্রুপ বি এর থেকে হচ্ছে যে বেশি, বা হচ্ছে যে ডিফারেন্স আছে। এখানে আমি কিন্তু ওই সংখ্যাত্মক বা গড়, মিন বলছে, মোড হইতে পারে, মিডিয়ান হইতে পারে, মধ্যক হইতে পারে, প্রচারক হইতে পারে। তো আমি এখানে গড়টাকে, গড়, মধ্যক, প্রচারক, এই তিনটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে যে কি বলবো প্রপার্টি। সো দ্যাটস ওয়াই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস বলা হয়েছে। লজিক্যাল হাইপোথিসিসকে বেসড অন লজিক্যাল রিজনিং। রিজনিং মানে কি, কোন একটা জিনিস যখন আমি লজিক্যালি, আপনাদেরকে যখন মেন্টাল এবিলিটি আমি করতে দেই তখন আমি বলি না যে লজিক্যালি এটা ভাববেন, যে এটার পিছনে লজিক কি, এটা যে আপনি বলতেছেন লজিক, আপনি এই অ্যান্সারটা দিচ্ছেন, দাগাচ্ছেন, লজিক কি, সঠিক লজিক আছে কিনা। সো এটা যদি হচ্ছে যে বেসড অন লজিক্যাল রিজনিং হয় রাদার দেন ডাইরেক্ট হচ্ছে অবজারভেশন, সেটা হচ্ছে যে লজিক্যাল হাইপোথিসিস হতে পারে। মানে আপনার ওইখানে লজিক্যাল রিজনিং এর মাত্রাটা হচ্ছে হাইলি ইম্প্যাক্টেড থাকবে। ইফ ইমোশনাল নেগলেক্টিং চাইল্ডহুড এফেক্ট অ্যাটাচমেন্ট, দ্য নেগলেক্টেড চাইল্ডহুড মানে যদি হচ্ছে ছোটবেলায় ইমোশনাল চাইল্ডহুড যে হচ্ছে অ্যাটাচমেন্টটাকে নেগলেক্ট করা হয়, বড় হয়েছে ওই বাচ্চাটা অ্যানশিয়াস একটা অ্যাটাচমেন্ট প্যাটার্ন দেখাবে, এটাই খুব স্বাভাবিক। তো এতক্ষণ আমরা পড়তেছিলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চের হাইপোথিসিস লেখার ধরন। তো এখানে হচ্ছে গাইডলাইন ফর গুড কোয়ান্টিটেটিভ রিসার্চ হাইপোথিসিস অ্যান্ড কোশ্চেন। কিছু হচ্ছে যে আমাদের ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরি মেনলি, তারপর হচ্ছে খুবই বেসিক কিছু কথাবার্তা। আমরা এবার একটু এটা একটু পড়ি। যে বলছে যে in quantitative research there are three basic approaches. The researcher compare group based on independent variable to observe its impact on a dependent variable. Experiment or comparison. Researcher হচ্ছে compare করবে, যে হাইলাইট করা আছে এই শব্দটা। রিসার্চার মে রিলেট ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টু ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর সাথে দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোরিলেশনটা দেখতে পারে। আবার হচ্ছে রিসার্চার সিম্পলি ডেসক্রাইব রেসপন্সেস টু ইন্ডিপেন্ডেন্ট। আবার এরকমও হতে পারে যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বা মিডিয়েটিং বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে জাস্ট ডেসক্রাইব করতে পারে রেসপন্সটাকে। তাহলে একটা হচ্ছে আমি কম্পেয়ার করতে পারে, আরেকটা রিলেশনশিপ দেখাতে পারে, আরেকটা হচ্ছে যে সিম্পলি রেসপন্সটাকে ডেসক্রাইব করতে পারে। তিনটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ। তারপর হচ্ছে দ্য মোস্ট রিগোরিয়াস অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ বিগিনস উইথ এ টেস্টেবল থিওরি, যেটা একটা টেস্টেবল থিওরির মাধ্যমে হয়। From this theory, researchers specify research question and hypotheses that logically follow from the relationship among variable involved, যেটার মাধ্যমে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা টেস্টেবল থিওরির জন্য হচ্ছে একটা রিসার্চার একটা হাইপোথিসিস তৈরি করে। ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাস্ট বি মেজার সেপারেটলি, আলাদা আলাদাভাবে অবশ্যই তাদেরকে মেজার করতে হবে, নট বেসড অন দ্য সেম কনসেপ্ট। দ্য সেপারেশন সাপোর্ট কজ অ্যান্ড এফেক্ট রিজনিং, সেপারেটলি মেজার করতে হবে যেটা কজ অ্যান্ড এফেক্টকে আইডেন্টিফিকেশন করে। অ্যাভয়েড রিডান্ডেন্সি, রিডান্ডেন্সির এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে পুনরাবৃত্তি। একটা হচ্ছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে সেপারেটলি মেজার করতে হবে, রিডান্ডেন্সিকে অ্যাভয়েড করতে হবে। ইদার রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস, দুইটা হচ্ছে যে একসাথে দেওয়া যাবে না, হয় কোশ্চেন দিতে হবে নাহলে হাইপোথিসিস হতে হবে।
নট বোথ, আনলেস দ্য হাইপোথিসিস বিল্ড অন দ্য রিসার্চ কোশ্চেন। যদি না রিসার্চ কোশ্চেনের উপর বেস করে হাইপোথিসিস, মানে আমরা অনেক সময় দিই না যে রিসার্চ হাইপোথিসিস দিই, কোশ্চেনও দিই, দুইটাকে আপু একসাথে দেওয়া যাবে না। রিডান্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। এটা হচ্ছে টিচারের খুব প্রিয় একটা জিনিস, এটা থেকে এমসিকিউ আসতে পারে যে হচ্ছে আমরা অ্যাভয়েড রিডান্ডেন্সি মানে কি বুঝি। যে একসাথে রিসার্চ কোশ্চেন আর রিসার্চ হাইপোথিসিস হচ্ছে দেওয়া যাবে না। ঠিক আছে, চেষ্টা করবেন আমার লেকচারের বলার প্রত্যেকটা শব্দ আপনার খাতায় টুকে রাখতে। কারণ হচ্ছে যে আপনি পিডিএফ এ সবকিছু হয়তো পাবেন না, সো আপুর লেকচারটা যখন বাংলায় একটু পড়বেন রিডিং, তখন ওই পরীক্ষার আগে এমসিকিউ দাগানোর জন্য ইজি হবে। তারপর হচ্ছে এখানে বলছে এটা যেটা বললাম, ইফ হাইপোথিসিস আর ইউজ দেয়ার আর টু ফর্ম, যদি হাইপোথিসিসটা ব্যবহার করা হয় দুইটা ফর্মে হতে পারে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, ডিরেকশনাল, নন ডিরেকশনাল। নালটা কি? ইট মেক্স এ প্রেডিকশন দ্যাট ইজ জেনারেল পপুলেশন, নো সিগনিফিকেন্ট, নো রিলেশনশিপ, differences exist between a groups on a variable। অল্টারনেটিভের নাল তো জানি যে কোনো সিগনিফিকেন্সও থাকবে না, ডিফারেন্সও থাকবে না, এটা সরি রিলেশনশিপও থাকবে না। আর অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে অফেন রিটেন অ্যাজ এইচ ওয়ান or এইচ নট এইচ এ স্টেটমেন্ট রিসার্চ দ্যাট সাজেস্ট দেয়ার ইজ অ্যান ইফেক্ট রিলেশনশিপ অর ডিফারেন্স বিটুইন দ্য ভ্যারিয়েবল, যেখানে হচ্ছে যে একটা ইফেক্ট থাকবে, রিলেশনশিপ থাকবে, ডিফারেন্স থাকবে, ভ্যারিয়েবলদের মধ্যে একটা সম্পর্ক থাকবে অল্টারনেটিভ হাইপোথিসিসে। ডিরেকশনালটা অনেকবার ডিসক্রাইব করছে, আবারও বলতেছি, দ্য ইনভেস্টিগেটর মেক্স এ প্রেডিকশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড আউটকাম basing the prediction prior literature and studies on the topic suggesting a potential outcome। নন ডিরেকশনাল অনেকবার বলছি, এখানে হচ্ছে যে বলছে কিছু জিনিস, আনলেস দ্য স্টাডি ইন্টেনশনালি এমপ্লয় ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল মানে হচ্ছে যে এজ, জেন্ডার, এথনিসিটি, রেস, মানে এক্সট্রা যে ইনফরমেশন গুলো থাকে, এডুকেশন লেভেল, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, ইনকাম লেভেল, রিলিজিয়ন, জিওগ্রাফিক লোকেশন, প্রেডিক্টর, এটসেট্রা। ইউজ নন ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল, যেগুলো নন ডেমোগ্রাফিক না, যেমন হচ্ছে অ্যাটিটিউড, বিহেভিয়ার অ্যাজ মিডিয়েটিং ভ্যারিয়েবল। দিজ আর ভ্যারিয়েবল দ্যাট স্ট্যান্ড বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো হচ্ছে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছাড়াও কিছু ভ্যারিয়েবল থাকে যেগুলো হচ্ছে নন ডেমোগ্রাফিক আর ডেমোগ্রাফিক। তো এইগুলার নিয়ে হচ্ছে যে included থাকতে হবে। আর ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল আর অফেন ইউজড ইন মডারেটিং ভ্যারিয়েবল। মডারেটিং মানে মধ্যস্থতাকারী, দ্যাট এফেক্ট দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অন দ্য ডিপেন্ডেন্ট। একটাকে যে আরেকটা ইফেক্ট করতেছে, এটার মধ্যে মডারেটিং ভ্যারিয়েবলটা এটাকে বলা হয়েছে। বিকজ quantitative study attempt to verify theories, demographic variable, age, income level, education level typically enter these studies are as moderating variable instead of major independent variable। সাধারণত এগুলা হচ্ছে যে মডারেটিং ভ্যারিয়েবল হিসেবেই কাজ করে রাদার দ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে। ইউজ দ্য সেম প্যাটার্ন অফ ওয়ার্ড অর্ডার ইন কোশ্চেন অর হাইপোথিসিস টু হেল্প রিডার ইজিলি আইডেন্টিফাই দ্য মেজর ভ্যারিয়েবল। দিস মিনস রিপিটিং কি ফ্রেজেস অ্যান্ড পজিশনিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আই ওয়ে ফার্স্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইন সেকেন্ড, মানে ফার্স্টে ইন্ডিপেন্ডেন্ট আসবে তারপর ডিপেন্ডেন্ট আসবে। রাইটিং কোশ্চেন or hypothesis based on writing descriptive question, describing something, inferential question or hypothesis, drawing inferences। মানে হচ্ছে ডেসক্রিপটিভ এর ক্ষেত্রে হচ্ছে যে স্পেসিফিক একটা সামথিং এর উপর হইতে হবে, আর ইনফারেন্সিয়াল বা স্ট্যাটিস্টিক্যাল যেটা, সেটা হচ্ছে যে ইনফারেন্সেস অফ এ স্যাম্পল অর পপুলেশন, একটা স্যাম্পল বা একটা পপুলেশন থেকে একটা স্পেসিফিক স্যাম্পলের উপর হইতে হবে। দিস কোশ্চেন অর হাইপোথিসিস ইনক্লুড বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুইটাই থাকতে হবে। ইনফারেন্সিয়াল কোশ্চেন অর হাইপোথিসিস এক্সামাইন দ্য রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল অর কম্পেয়ার গ্রুপ শুড ফলো ডেসক্রিপটিভ কোশ্চেন। ডেসক্রিপটিভ কোশ্চেনটা হচ্ছে ফলো করতে হবে, কারণ এছাড়াও এডিশনালি এ ফাইনাল সেট অফ কোশ্চেন মে ইনক্লুড ইনফারেন্সিয়াল কোশ্চেন অর হাইপোথিসিস ইন হুইচ ভ্যারিয়েবল আর কন্ট্রোল। ইনফারেন্সিয়াল আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই এটা বোঝার জন্য আপনারা স্ট্যাটিস্টিক্সের ওই যে ফেলম্যান বইটা এখন খুলবেন, খুলে হচ্ছে যে আপনারা লাস্টে একটা চ্যাপ্টার আছে স্ট্যাটিস্টিক্সের, তো ওখানে হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ কি, ডেসক্রিপটিভ আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি, আর হচ্ছে ইনফারেন্সিয়াল কি, ওটার দুটা ডেফিনিশন দেওয়া আছে। ওটা হচ্ছে একটু দেখে নেবেন, মানে এই পড়াটার সাথে সাথে, তাইলে হচ্ছে বুঝতে পারবেন ডেসক্রিপটিভ কোশ্চেন কি ধরনের হয় আর ইনফারেন্সিয়াল কোশ্চেন কি ধরনের হয়। আচ্ছা, ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে হাউ ডু কলেজ স্টুডেন্ট রেট দেয়ার স্ট্রেস লেভেল। ডেসক্রিপটিভ কোশ্চেন ফোকাস অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্ট্রেস লেভেলে ফোকাস করছে। হোয়াট আর দ্য স্টুডেন্ট অ্যাভারেজ স্কোর ইন ফাইনাল, এখানে কোথায় এক্সাম স্কোরে। হোয়াট আর দ্য স্টুডেন্ট স্লিপিং আওয়ার, এখানে কোথায় স্লিপিং আওয়ারে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্সারসাইজ এমন ফ্রিকোয়েন্সি অফ এক্সারসাইজ এটা। আর ইনফারেন্সিয়াল হচ্ছে যে হাউ ডাজ স্ট্রেস লেভেল রিলেট টু স্টুডেন্ট ইন এক্সাম হল। তো এখানে বলছে স্ট্রেস ইন্ডিপেন্ডেন্ট, স্ট্রেসটা হচ্ছে
স্ট্রেস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্সাম স্কোর। ইনফারেন্সিয়াল কোশ্চেন রিলেটিং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এখানে স্ট্রেস, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্সাম স্কোর। তাহলে ইনফারেন্সিয়ালটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হবে, যে হচ্ছে আহ, এখানে স্ট্রেসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টটা হচ্ছে এক্সাম স্কোর, এই দুটার মধ্যে হচ্ছে যে লেভেলটা চেক করতেছে। হাউ ডু স্ট্রেস লেভেল অ্যান্ড স্লিপিং আওয়ার ইনফ্লুয়েন্স স্টুডেন্ট ইন এক্সাম হল। তো এখানে হচ্ছে যে এই স্ট্রেস লেভেলটা এবং স্লিপিং আওয়ারটা একটা মডারেটর হিসেবে কাজ করছে, এবং এক্সাম হলটা মানে তিনটা ভ্যারিয়েবল। হাউ ডাজ স্ট্রেস লেভেল, স্লিপিং আওয়ার, আচ্ছা এগুলো জাস্ট রিডিং করবেন বুঝে বুঝে, ইনফারেন্সিয়াল কোনটা, ডিসক্রিপটিভ কোনটা। আচ্ছা এবারে হচ্ছে আমরা পড়বো যে এতক্ষণ আমরা পড়লাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ হাইপোথিসিস কিভাবে লিখতে হয় ওই বিষয়গুলা। এখন আমরা হচ্ছে পড়বো যে কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেনটা কিভাবে লিখতে হয়। তো কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে ইন এ কোয়ালিটেটিভ স্টাডি রিসার্চার ফোকাসেস অন ফর্মুলেটিং রিসার্চ কোশ্চেন। রিসার্চার ফর্মুলেটিং রিসার্চ কোশ্চেন মানে রিসার্চ কোশ্চেন তৈরিতে বেশি ফোকাস করে রেদার দেন সেটিং অবজেক্টিভ দেয়ার আর হুইচ আর স্পেসিফিক গোলস অর রিসার্চ হাইপোথিসিস। মানে রিসার্চ কোশ্চেনটা হচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে না, এটা বানাইতে হয় রিসার্চারকে। দিস রিসার্চ কোশ্চেন জেনারেলি টেক টু ফর্ম, দুই ভাবে হচ্ছে রিসার্চ কোশ্চেনটা করতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল কোশ্চেন আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সাব কোশ্চেন। সেন্ট্রাল কোশ্চেন হচ্ছে যে একটা ব্রড কোশ্চেন, যে আমি অ্যাকচুয়ালি যেটা এক্সপ্লোর করতে চাই কোনো একটা ঘটনা থেকে। ফর এক্সাম্পল বাংলাদেশে সেক্স ওয়ার্কারদের হচ্ছে আহ, এই 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 প্রফেশন চুজ করার ক্ষেত্রে মেইন রিজনটা কি, এটা হচ্ছে আমার কোর একটা এক্সপ্লোরেশনের একটা এরিয়া অফ ইন্টারেস্ট। আর অ্যাসোসিয়েটিভ সাব কোশ্চেন হচ্ছে যে কিভাবে তারা এখানে আসলো, ন্যারোইং দ্য কোশ্চেন টু সাপোর্ট এন্ড গাইড দ্য সেন্ট্রাল কোশ্চেন, যে হচ্ছে তারা কিভাবে আসলো, চাইল্ডহুড ট্রমা ছিল কিনা, পরিবারে কতজন ছিল, তারা কি কোনো আর্থসামাজিক অবস্থার চাহিদার জন্য এরকম করতেছে কিনা, তারা যে এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেছে তারা কিভাবে প্রোটেকশন নিচ্ছে, তারা কি কি রকমের ওষুধ খাচ্ছে, তারা অনেক রকমের ড্রাগ নেয়, ইনজেকশন নেয় বডির হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করার জন্য, বা হচ্ছে যে বডির ফার্টিলিটিটাকে বন্ধ করে রাখার জন্য। এই যে সাব কোশ্চেন গুলা, এটা হচ্ছে আমার সেন্ট্রাল অফ অ্যাটেনশনটাকে সে হচ্ছে আরেকটু মানে বোঝার জন্য জোরদার করতেছে। এটা হচ্ছে আমরা বলি যে ন্যারোইং কোশ্চেন টু সাপোর্ট এন্ড গাইড দ্য সেন্ট্রাল কোশ্চেন। এই দুইটা জিনিস বোঝাটা খুবই জরুরি, যে কোয়ালিটেটিভে একটা সেন্ট্রাল কোশ্চেন আর অ্যাসোসিয়েটিভ সাব কোশ্চেনটা থাকে। কনটেক্সচুয়াল রিসার্চ কোশ্চেন ১ নাম্বার। একটা হচ্ছে যে কনটেক্সচুয়াল রিসার্চ কোশ্চেন আস্ক অ্যাবাউট দ্য নেচার অফ হোয়াট অলরেডি এক্সিস্ট, স্পেসিফিক রিয়েল লাইফ কন্টেক্সট যেটা অলরেডি এক্সিস্ট করে সেটার সাথে মিল রেখে। হোয়াট আর দ্য এক্সপিরিয়েন্সেস অফ স্কুল কাউন্সিলর ম্যানেজিং স্টুডেন্ট মেন্টাল হেলথ ডিউরিং ন্যাশনাল এক্সাম পিরিয়ড, যে হচ্ছে স্কুল কাউন্সিলররা যারা হচ্ছে মানে কাজ করে স্কুল সাইকোলজিস্ট হিসেবে, তারা যে ন্যাশনাল এক্সাম পিরিয়ডটা থাকে, যে বোর্ড এক্সাম গুলা, তখন তাদের কিভাবে আসলে কতটুকু চাপ থাকে তাদের, বা তাদের ওই অভিজ্ঞতাটা কি। আর ডেসক্রিপটিভ হচ্ছে এখানে এইমস টু ডেসক্রাইব এ ফিনোমেনন, মানে একটা নির্দিষ্ট ফিনোমেননকে বা ঘটনাকে হচ্ছে ডেসক্রাইব করবে। হোয়াট আর দ্য ডিফারেন্স অফ কোপিং মেকানিজম ইউজড বাই ইউনিভার্সিটি স্টুডেন্ট এক্সপিরিয়েন্সিং একাডেমিক বার্নআউট। একাডেমিক বার্নআউটটা এখানে স্পেসিফিক করে দিচ্ছে এই জিনিসটাকে, যে একাডেমিক বার্নআউটের জন্য পোলাপান হচ্ছে কি রকমের কোপিং মেকানিজমটা হচ্ছে কাজে লাগায় এটা। ইভালুয়েশন রিসার্চ কোশ্চেন, এটা হচ্ছে ৩ নাম্বার ধরন। ইভালুয়েশন রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে এক্সামাইন দ্য ইফেক্টিভনেস অফ এন এক্সিস্টিভ ইন্টারভেনশন অর সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, হাউ ইফেক্টিভ ইজ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি ইন রিডিউসিং সিমটম অফ সোশ্যাল এনজাইটি। ইভালুয়েশন ক্ষেত্রে একটা ইভালুয়েশন একটা চলে আসবে, যে সিবিটি কতটুকু সিমটমটাকে রিডিউস করতেছে। তাহলে আমি একটা কি করলাম, যে ইভালুয়েশন করলাম না, যে হচ্ছে এটার ইন্টারভেনশন দিলাম সিবিটি সোশ্যাল এনজাইটির জন্য, কতটুকু ইফেক্টিভলি এটা কাজে লাগলো। ঠিক আছে, এই জন্য এটা ইভ্যালুয়েশন রিসার্চ কোশ্চেন। এক্সপ্লেনেটরি রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে এক্সপ্লেনেটরি আর ক্ষেত্রে ক্ল্যারিফাই প্রিভিয়াসলি স্টাডিড ফিনোমেনন, ওই যে কজ এন্ড এফেক্ট যেটা ছিল আমাদের। ওয়াই ডু অ্যাডোলেসেন্টস হু এক্সপেরিয়েন্স বুলিং অ্যাট স্কুল শো হায়ার রেটস ইন ডিপ্রেশন, যারা বুলিং এর শিকার হয় কেন তারা হচ্ছে তাদের মধ্যে ডিপ্রেশনের বেশি দেখা যায়। যারা ছোটবেলায় বুলিং এর শিকার হয়েছে তাদের মধ্যে ডিপ্রেশন লেভেলটা তো বেশি থাকে আমরা জানি। তো এটা হচ্ছে কেন হয়, এখানে কেন দিয়ে প্রশ্ন করছে, কেন এটা ঘটে, ওয়াই ইট অফার্স, এটাই গুরুত্বপূর্ণ লাইন এখানে। আচ্ছা
এক্সপ্লোরেটরি হচ্ছে যে এক্সপ্লোর এরিয়াস দ্যাট হ্যাভ নট বিন ফুললি ইনভেস্টিগেটেড টু হ্যাভ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিসার্চ কোশ্চেন, যেটা নিয়ে আসলে এখনো ইন ডেপথ রিসার্চ করা হয় নাই, সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখবো। এই জন্য সেটাকে বলি হয় এক্সপ্লোরেটরি রিসার্চ কোশ্চেন। হোয়াট ফ্যাক্টর কন্ট্রিবিউট দ্য রাইজ অফ স্মার্টফোন, হোয়াট ফ্যাক্টর কন্ট্রিবিউট দ্য রাইজ অফ স্মার্টফোন এডিকশন অ্যামং অ্যাডোলেসেন্স। এখানে দেখেন আমি বলছিলাম যে হচ্ছে হোয়াট ফ্যাক্টর কি হচ্ছে যে কি কারণে কি লিড করতেছে, যে আমি বলছিলাম না যে হচ্ছে কি ফ্যাক্টর কি কারণে হচ্ছে যে হচ্ছে এক্সপ্লোর করছে। আমি কিন্তু জানি না যে সোশ্যাল এনজাইটির জন্যই কি স্মার্টফোন এডিকশন বাড়তেছে, আমি কিন্তু ডেসক্রিপটিভ হইলে সোশ্যাল এনজাইটির জন্য ডিপ্রেশন বাড়ে এরকম একটা বলতাম, কিন্তু এখানে কিন্তু ফ্যাক্টরসটা অনেক রকমের ফ্যাক্টরস হতে পারে সোশ্যাল মিডিয়া এডিকশনের জন্য। সো আমি এটাকে এক্সপ্লোর করবো। জেনারেটিভ রিসার্চ কোশ্চেন যেটা হচ্ছে ডেভেলপস ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল বিহেভিয়ার বাই আস্কিং হাউ উড অর হোয়াট ইফ টু আইডেন্টিফাই প্রবলেম এন্ড ফাইন্ড এ সলিউশন। হাউ উড কেমন হতো, আর হোয়াট ইফ যদি বা এমন এমন যদি হতো তাহলে কেমন হতো। হাউ উড ইন্ট্রোডিউসিং পিয়ার সাপোর্ট গ্রুপ এফেক্ট সোশ্যাল ফাংশনিং ইন স্টুডেন্ট উইথ সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার। যদি সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডারের একটা গ্রুপ অফ পিপল থাকে, তারা যদি হচ্ছে ঠিকমতো পিয়ার সাপোর্টটা পায়, তাহলে তারা সোশ্যাল ফাংশনিংটা তাদের কেমন হইতো। এখানে আমি হচ্ছে একটা ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতেছি, আমি কিন্তু জানি না যে কেমন হতো, আমি জানতে চাইতেছি যে কেমন হতো। এই জন্য এটা জেনারেটিভ রিসার্চ কোশ্চেন একটা, ঠিক আছে। আইডিওলজিক্যাল রিসার্চ কোশ্চেনটা কি আপু? আইডিওলজিক্যাল মানে হচ্ছে যে এইমস টু অ্যাডভান্স স্পেসিফিক আইডিয়া অর আইডিওলজি ইন এ পজিশন। আর ট্রমা informed practices in school settings effective in promoting resilience among চিলড্রেন উইথ হিস্ট্রি। মানে আমি হচ্ছে যে একটা আইডিয়া জেনারেট করতেছি যে হচ্ছে একটা নতুন একটা আইডিয়াকে একটা পজিশনে ফেলাতে চাচ্ছি যে ট্রমা ইনফর্ম প্র্যাকটিসেস, যদি হচ্ছে ট্রমার মানে যারা পিটিএসডি তে ভুগে তাদের রেজিলিয়েন্সটা যদি আমরা হচ্ছে যে স্কুল পারফরমেন্সের ক্ষেত্রে আমরা যদি তাদেরকে একটা যাদের হিস্ট্রি অফ অ্যাবিউস আছে তাদের মধ্যে যদি আমরা রেজিলিয়েন্স প্রমোট করি বা এই রিলেটেড ওয়ার্কশপ করি, তাহলে হচ্ছে যে তাদের এই দেখেন এখানে ট্রমা যারা যারা যে সকল স্টুডেন্টরা হচ্ছে ট্রমার মধ্যে দিয়ে গো থ্রু করতেছে তারা একটা জনগোষ্ঠী। তাহলে আমি এখানে নতুন একটা ইন্টারভেনশন বা হচ্ছে একটা আইডিয়া জেনারেট করতেছি যে তাদেরকে যদি রেজিলিয়েন্ট প্রমোট করা হয়, এখানে যদি ওয়ার্কশপ করা হয়, সেক্ষেত্রে তাদের হচ্ছে যে এটা কতটুকু ইফেক্টিভ হবে। ইভ্যালুয়েশন আর এটার সাথে প্যাচ লাগায় না, এটা হচ্ছে নতুন আইডিয়া জেনারেট, আর ইভ্যালুয়েশন মানে অলরেডি আপনি ইভ্যালুয়েট করে ফেলছেন, এখন আপনি দেখবেন যে কতটুকু ওয়ার্ক করছে। ওকে, তারপর হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ কোশ্চেন এক্সামাইন বিহেভিয়ার ইন্টারেকশন। এক্সামাইন বিহেভিয়ার আচরণটাকে এক্সামাইন করতেছে, ইন্টারেকশন মানে পারস্পরিক সম্পর্ক, আউটকাম উইদিন ন্যাচারাল সেটিংস এন্ড কালচারাল কনটেক্সট। হাউ ডু ট্রেডিশনাল হিলিং প্র্যাকটিসেস ইনফ্লুয়েন্স মেন্টাল হেলথ পারসেপশন অ্যামং ইন্ডিজিনিয়াস পপুলেশন ইন রুরাল বাংলাদেশ। এথনোগ্রাফিক রিসার্চ কোশ্চেনটা হচ্ছে যে স্পেসিফিক যেই ট্রেডিশনাল হিলিং প্র্যাকটিসটা বা যে যেটা হচ্ছে যে বিহেভিয়ারের সাথে ইন্টারেকশন করে, সেটার একটা ন্যাচারাল সেটিংস আউটকামটা বা কালচারাল কনটেক্সটে, এথনোসিটি মানে হচ্ছে কালচার। তো কালচারাল কনটেক্সটে আমাদের বিহেভিয়ারটা ন্যাচারাল সেটিংসে কিভাবে চেঞ্জ হতে পারে আউটকামের ক্ষেত্রে। সো আমি বলছিলাম যে আমরা হচ্ছে নতুন একটা কাউন্সেলিং বাংলাদেশে তৈরি করতেছি, ইন্ডিজিনিয়াস কাউন্সেলিং, যেখানে হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা হচ্ছে যে ওই জনগোষ্ঠী থাকে না যে যারা দরবেশ বা ফকির বাবা, তারা যে আসলে ইন্টারভেনশনটা দেয় সেটার মাধ্যমে মানুষ যে বা পীররা সাধুরা যে ইন্টারভেনশনটা দেয় সেটা বাংলাদেশের নর্মাল যারা কাউন্সেলিং নিচ্ছে তাদের সাথে কতটুকু যায় বা অ্যাকচুয়ালি তাদের হিলিংটা কতটুকু হয়। যদি তাদের এখান থেকে মানুষ উপকৃত হয় তাহলে আমাদের কাউন্সেলিং হচ্ছে সেটিংসে বাংলাদেশে ট্রিটমেন্ট প্রোভাইডের ক্ষেত্রে আমরা কি তাদের থেকে কোনো ইন্টারভেনশন টেকনিক নিতে পারি কিনা বা অ্যালাইন করে নতুন একটা কাউন্সেলিং আবিষ্কার করতে পারি কিনা, যেটাকে আমরা বলি ইন্ডিজিনিয়াস, মানে শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সচুয়াল বাংলাদেশের মানুষের কালচার বিলিভ তাদের কগনিটিভ অ্যাবিলিটি সবকিছুর উপর বেসিস করে এই নতুন ডাইমেনশনটা আমরা তৈরি করতে পারি কিনা। এই জন্য এটা এথনোগ্রাফিক রিসার্চ কোশ্চেন হয়েছে। ফেনোমেনোলজিক্যাল মানে হচ্ছে কোন একটা হচ্ছে ফেনোমেনা, তো মানে আমরা ঘটনা, নোজ অ্যাবাউট দ্য ফেনোমেনা, যেটা আমি বললাম মাত্র যে একটা ঘটনা ঘটছে, ফর এক্সাম্পল রানা প্লাজা ধসে পড়ছে, তো এটা আসলে ইম্প্যাক্টেড অ্যান ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে কতটুকু একটা ইন্ডিভিজুয়ালের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফালাইছে। হোয়াট আর দ্য লাইভড এক্সপিরিয়েন্সেস অফ ইয়ং অ্যাডাল্টস ডায়াগনোসড উইথ প্যানিক ডিসঅর্ডার। যারা আসলে প্যানিক ডিসঅর্ডারটাকে হচ্ছে লাইফে এক্সপিরিয়েন্স করছে, তাহলে এটা কি একটা ঘটনা। প্যানিক ডিসঅর্ডার হচ্ছে একটা ঘটনা। যে সকল ইয়ং অ্যাডাল্টসরা প্যানিক ডিসঅর্ডারে হচ্ছে এক্সপিরিয়েন্স করছে লাইফে, যাদের প্যানিক অ্যাটাক হয়েছে, তাদের আসলে মানে এক্সপিরিয়েন্সটা কেমন, তাদের ওই অভিজ্ঞতাটা কেমন। তো রানা প্লাজা ধসে পড়ছে, এখন অলরেডি এই ঘটনাটা ঘটে গেছে, তাই না?
একটা ঘটনা ঘটে গেছে তারপরে তো আমরা এটাকে ঘটনা হিসেবে শুনি। তো ওই যে ঘটনাটা ঘটছে তা ওই রানা প্লাজার পরে হচ্ছে অনেক মানুষ সুইসাইডও করছে, কারণ ওটা ট্রমা থেকে তারা বের হইতে পারেনি। তো এই স্পেসিফিক ফিনোমেনার উপর বেস করে ফিনোমেনোলজিক্যাল আমি রিসার্চ কোশ্চেন করতে পারি কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে। যে আপনি যে রিসার্চ যে হচ্ছে আপনি যে এই যে কষ্টটার মধ্যে দিয়ে গেলেন, কেমন ছিল ওই এক্সপিরিয়েন্সটা, তখন উনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আরো অনেক কিছু হয়তো শেয়ার করবে এটার সাথে সাথে। গ্রাউন্ডেড থিওরি রিসার্চ কোশ্চেন, গ্রাউন্ডেড থিওরি অফ রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে ফোকাসেস অন সোশ্যাল প্রসেসেস, আস্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স অ্যান্ড হাউ পিপল ইন্টারেক্ট, আনকভারিং সোশ্যাল রিলেশনশিপ, বিহেভিয়ার অফ গ্রুপ। ফোকাসেস অন সোশ্যাল প্রসেসেস, সোশ্যাল প্রসেসের মধ্যে হচ্ছে যে সে ফোকাস করবে আস্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স, কি হয়েছে এবং কি হওয়ার পেছনে মানুষ কিভাবে রিয়েক্ট করছে, ইন্টারেক্ট করছে, অ্যান্ড আনকভারিং সোশ্যাল রিলেশনশিপ, বিহেভিয়ার। গ্রাউন্ডেড থিওরির ক্ষেত্রে হচ্ছে যে মেইন ফোকাস হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ এবং সোশ্যাল মানুষ কিভাবে বিহেভ করছে, ইন্টারেক্ট করছে এই পার্টিকুলার ফিনোমেনার উপর, সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ কোশ্চেনটা দেখবে। যেমন হচ্ছে হাউ ডু এমপ্লয় ইন রিমোট ওয়ার্ক এনভায়রনমেন্ট নেগোশিয়েট এন্ড মেনটেন ওয়ার্ক প্লেস কালচার, কিভাবে হচ্ছে যে রিমোট এরিয়াতে যে সকল এমপ্লয়ার কাজ করে তারা সোশ্যাল কালচারাল এই বিষয়গুলোকে হচ্ছে কিভাবে কোন অ্যাসপেক্টে ফুলফিল করে বা কিভাবে তারা ওগুলাকে গো থ্রু করে, এই বিষয়টা। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ কেস স্টাডি রিসার্চ কোশ্চেন, স্পেসিফিক একটা কেস স্টাডির উপর ভিত্তি করে হচ্ছে এটা হইতে পারে ডিপলি ইনভেস্টিগেটেড স্পেসিফিক সাইকোলজিক্যাল কেস, যেটা আপনি বললাম যে কি হচ্ছে যে ডিভোর্স ডিউরিং অ্যাডোলেসেন্স ইনফ্লুয়েন্স আইডেন্টিটি ডেভেলপমেন্ট, বাবা মায়ের ডিভোর্স হয়ে গেলে শিশুরা কিভাবে রিয়েক্ট করে এটা। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেনের কিছু টাইপস। এখন আমরা পড়বো কোয়ালিটেটিভ হাইপোথিসিস। ওকে, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিজনিংটা সাধারণত ব্যবহার করা হয়। দিস ইনভলভস ডাটা কালেকশন ইদার ফ্রম পার্টিসিপেন্ট অর এক্সিস্টিং লিটারেচার রিগার্ডিং এ ফিনোমিনন, পার্টিসিপেন্ট থেকেও হতে পারে বা এক্সিস্টিং ফিনোমিনন থেকেও হতে পারে। এক্সপ্লোরেটরি স্টাডি হতে পারে, ক্লিয়ার ডেপথ হচ্ছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস এর উপর, যেগুলো আমি এতক্ষণ অনেকবার বলছি। কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে আস্ক ওয়ান অর টু সেন্ট্রাল কোশ্চেন, আস্ক নো মোর দেন 5 to সাব কোশ্চেন। প্রথম সেন্ট্রাল কোশ্চেন হবে, তারপর হচ্ছে 5 বা 7টার মতো সাব কোশ্চেন হবে, এগুলো রিডিং পড়বেন। আইস ব্রেকার কোশ্চেন, যেটা দিয়ে আইস ব্রেক করবেন, শুরুর দিকে এরকম থাকতে পারে ধাম করে জিজ্ঞেস করবেন রানা প্লাজা না, কিভাবে আসছেন, আজকের দিনটা কেমন ছিল, কয় ভাই বোন আপনারা, কোথায় থাকেন, এগুলো হচ্ছে যে আইস ব্রেকিং কোশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে ওকে সিঙ্গেল ফিনোমিনন বা কনসেপ্ট থেকেও হতে পারে। রিসার্চ কোশ্চেন ইভলভ চেঞ্জের গ্রাউন্ডেড থিওরি, যেগুলো আমি বললাম এই সেম জিনিসগুলাই লিখছে। হুম, এই ৩টা লাইন গুরুত্বপূর্ণ। ইউজ দিস মোর এক্সপ্লেটরি ভার্ব নন ডাইরেকশনাল মিনিং দ্যাট দে ডু নট সাজেস্ট কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, নন ডিরেকশনাল হবে। এভয়েড ইউজিং ডাইরেকশনাল ভার্ব, মানে আপনি হচ্ছে কোয়ালিটেটিভ তো ভুলেও ডিরেকশন দিতে পারবেন না, নন ডিরেকশন হবে। যে রিসার্চ, এফেক্ট, ইনফ্লুয়েন্স, ডিটারমাইন, কজ, রিলেট, এই টাইপের শব্দগুলা। ইউজ ওপেন এন্ডেড কোশ্চেন টু অ্যাভয়েড মনিটরিং লিটারেচার অর থিওরি আনলেস ইউর কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেন রিকোয়ার্স ইট। ওপেন এন্ডেড কোশ্চেন করতে বলছে মেনশনিং লিটারেচার অর থিওরি, মানে আপনি হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন বলবেন, কিন্তু কোশ্চেনের মধ্যে এটা বলবেন না পেঁয়াজের থিওরি অনুযায়ী আমি জানি হচ্ছে এই বয়সটা অনেক ক্রিটিক্যাল, দরকার তো নাই। আপনি হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন বলবেন, ওর জন্য যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। স্পেসিফাই দ্য পার্টিসিপেন্ট দ্য রিসার্চ টাইপ ইনফরমেশন হ্যাজ নট, সে কি নিয়ে আসলে তাকে কি নিয়ে প্রশ্ন করা হবে সেটা একটু ভালো করে তার সাথে কথা বলতে হবে এটার ব্যাপারে। মিক্স মেথড রিসার্চ কোশ্চেনটার রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিসের ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে ইন এ মিক্স মেথড স্টাডি ইট ইজ এসেনশিয়াল টু ইনক্লুড বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, দুই ধরনের হাইপোথিসিস বা দুই ধরনের কোশ্চেনটাকে হচ্ছে করবে, অ্যালাইন করবে। দিস দিস গাইড দ্য স্টাডি দ্য টু হেল্প ন্যারো অ্যান্ড ফোকাস দ্য পারপাস অফ স্টেটমেন্ট। এডিশনালি মিক্স মেথড হাইব্রিড রিসার্চ কোশ্চেন শুড বি, এটাকে হাইব্রিড রিসার্চ কোশ্চেনও বলা হয়, ডেভেলপ টু ডাইরেক্টলি অ্যাড্রেস ইন্টিগ্রেশন অ্যান্ড কোয়ালিটেটিভ অর কোয়ালিটিভ, দুই ধরনেরই হতে পারে। বিফোর দ্য টু ডাটাবেস ক্যান বি ইন্টিগ্রেটেড অর কম্বাইন্ড দে নিড টু বি অ্যানালাইজ সেপারেটলি, দুইটা আলাদা আলাদা ভাবে হতে হবে।
তারপর বলছে দিস কোশ্চেন অফ হাইপোথিসিস ক্যান বি অ্যাডভান্স বিগিনিং অর ইমার্জিং ডিউরিং এ লেটার ফেজ অফ দ্য রিসার্চ। শুরুর দিকেও হতে পারে, মানে সিকোয়েন্সটা যে কোয়ান্টিটেটিভ আগে করবেন না কোয়ালিটেটিভ, ইটস আপ টু ইউ, আপনার রিসার্চের জন্য যেটা সুইটেবল। If the study begins with a quantitative, investigator introduce hypothesis, যদি হ্যাঁ যেটা আপু বললাম এখনই, ordering research question and hypothesis in mixed method। একটা হচ্ছে যে মিক্স মেথডের ক্ষেত্রে অর্ডার রিসার্চ কোশ্চেনের অর্ডারটা বা হাইপোথিসিসটা শুড অ্যালাইন দ্য টাইপ অফ মিক্সড মেথড ডিজাইন বিং ইউজ, কি কি ধরনের ডিজাইনটা আমি ব্যবহার করছি। দ্য সিকোয়েন্সিয়াল হেল্পস টু রিডার্স clearly understand the flow and the logic of the study. প্রথম হচ্ছে সিঙ্গেল ফেজ কনকারেন্ট ডিজাইন। ইন এ সিঙ্গেল ফেজ মিক্স মেথড ডিজাইন বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা আর কালেক্টেড টু অ্যানালাইজ দ্য সেম টাইম। সিঙ্গেল পেজে হচ্ছে দুইটাকেই সেম ভাবে ডাটাটা কালেক্ট করা হবে এবং মেজার করার জন্য সিঙ্গেল টাইমে, মানে একই সময়ে। দেয়ারফর ইদার কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ কোশ্চেন ক্যান বি প্রেজেন্টেড ফার্স্ট, দুইটার মধ্যে যে কোনো একটা ফার্স্টে প্রেজেন্ট করা যেতে পারে। দ্য চয়েস ডিপেন্ডস অন দ্য রিসার্চের এমফাসাইজেস প্রায়োরিটি, আপনি অ্যাজ এ গবেষক যেটাকে চুজ করেন। কোয়ান্টিটেটিভ কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, আর কোয়ালিটেটিভ হচ্ছে হাউ ডু ডিসক্রাইব সেলফ এস্টিম, মানে আপনি ওর কাছে জানতে চাইছেন। ঠিক আছে। Phase 2 design হচ্ছে sequential design in two phase project. The first phase question would be come first, প্রথম ফেজটা আগে আসবে, followed by the second phase question. The readers see them in order which they will be addressed. Purpose of the study, it helps the readers to understand the logical progression of study. Stage 1 এর মতো করেই হচ্ছে স্টেজ 2 টাতে আপনারা প্রশ্ন করতে পারেন। এক্সাম্পল দিচ্ছে ফেজ 1 এ। কোয়ান্টিটেটিভ এ হচ্ছে স্টুডেন্টরা with higher level of stress compression will score in lower in social anxiety measure। আর ফেজ 2 তে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে how do self compassion describe their experience of anxiety in social settings, কিভাবে হচ্ছে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে মাল্টি ফেজ ডিজাইনের ক্ষেত্রে হতে পারে যে ইন এ থ্রি ফেজ ডিজাইন মিক্স মেথড ইন্ট্রিগেট কোশ্চেন ইজ ইউজুয়ালি প্লেসড ইন দ্য মিডল বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল ফেজ। অফেন দ্য ফার্স্ট ফেজ কোশ্চেন ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড দ্য ফাইনাল ফেজ ইজ কোয়ান্টিটেটিভ। হতে পারে প্রথমটা কোয়ালিটেটিভ তারপরটা কোয়ান্টিটেটিভ। ফার্স্টে আপনি কোশ্চেন করলেন কোপিং স্ট্র্যাটেজি কি, কিভাবে তারা কাজ করে, অ্যান্ড হচ্ছে যে তারপর হচ্ছে হাউ ডাজ দ্য কোয়ালিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং কোপেন এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ। তারপরে আপনি হচ্ছে এটাকে নিউমেরিক্যাল ডাটাতে নিয়ে গেলেন। ফার্স্ট একটা কোশ্চেন যেটা হচ্ছে কোয়ালিটেটিভ হোয়াট কোপিং স্ট্র্যাটেজি, আর এটা হচ্ছে হাউ ডাজ দ্য কোয়ান্টিটেটিভ স্টাডি, মানে যেটা আপনি পাইলেন ওটাকে কিভাবে একিউমুলেট করতেছে। দেন আপনি স্ট্যাটিস্টিক্যাল বা নিউমেরিক্যাল ডাটাতে আসলেন যে কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড। In a mixed method research, the mixed method question can be written in three distinct ways. The first is to write it on a way of convey the method of procedure in a study, conveys the method of the procedure. This form emphasizing how different methods relate to each other, কিভাবে একটা আরেকটার সাথে connected, particularly how one helps explain the other, কিভাবে একটা আরেকটাকে হেল্প করতেছে সেটা হচ্ছে যে এক্সপ্লেন করতেছে। এক্সাম্পল, হাউ ডু ইন্টারভিউ রেজাল্ট হেল্প এক্সপ্লেন দ্য সার্ভে ফাইন্ডিং অ্যাবাউট দ্য স্ট্রেস লেভেল, মানে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি সেটা একটা স্টুডেন্টের এই স্ট্রেস লেভেলটা ফাইন্ড আউট করতে কিভাবে সাহায্য করছে। The second form is to write the way, convey the content of the study, convey the method of the procedure আর conveys the content of the study। কি কন্টেন্টটা হচ্ছে যে কি সেটা খুব গুরুত্বপূর্ণ। আর 3 নাম্বারটা হচ্ছে combine the method, কম্বাইন দ্য মেথড অ্যান্ড কন্টেক্ট। একটা ফার্স্টে আমি চেষ্টা করলাম মেথডটা আন্ডারস্ট্যান্ড করতে, তারপর কন্টেন্টটা, অ্যান্ড দেন এটাতে একটা হাইব্রিড কোশ্চেন, দুইটাকে অ্যালাইন করে একটা হাইব্রিড। তো হাইব্রিড কোশ্চেনটা কি, হাউ ডু স্টুডেন্ট ইন্টারভিউ রেসপন্সেস হেল্প এক্সপ্লেন ওয়াই স্টুডেন্ট উইথ লেস ফ্যামিলি সাপোর্ট সেকেন্ডারি স্কোরড হায়ার স্ট্রেস ইন সার্ভে। সো এইখানে আমি হচ্ছে একটা কম্বাইন প্রশ্ন করলাম, ফার্স্ট আমি মেথড জানতে চাইলাম, তারপর কন্টেন্ট, এন্ড দেন হচ্ছে আমি দুটাকে অ্যালাইন করে একটা হাইব্রিড কোশ্চেন করলাম। ওকে, সো আমাদের হচ্ছে আমরা আজকে পড়লাম হচ্ছে যে রিসার্চ কোশ্চেন। আমরা এই পিডিএফ এর শুরুর দিকে একটু যাই। শুরুর দিকে কিছু বেসিক জিনিসপত্র আছে, এটা আপনারা পড়বেন। এখানে হচ্ছে যে অ্যাকশন রিসার্চটা একটু ডেসক্রাইব করার বিষয়। অ্যাকশন রিসার্চের 4টা স্টেজ আছে। 4টা স্টেজ হচ্ছে যে
অ্যাকশন রিসার্চটা হচ্ছে যে এই ৪ টা স্টেপে হয়। এই ৪ টা স্টেপ একটু পড়বেন। প্ল্যানিং, অ্যাকশন, অবজারভেশন, রিফ্লেকশন। এই ৪ টা স্টেপের মাধ্যমে হয়। এখানে একটা ছক দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ২ ধরনের কমন টাইপস অফ অ্যাকশন রিসার্চ আছে। একটা হচ্ছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ। এই ২ টা একটু দেখবেন। অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস দেওয়া আছে। ওকে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। ছুটিতে আপনাদের বাড়ির পড়া হচ্ছে এই ৬৫ পেজ পর্যন্ত সবকিছু মোটামুটি শেষ করবেন। আর হচ্ছে যে ঈদের ২৬ তারিখ যেটা, ২৬ তারিখ, হ্যাঁ ২৬ তারিখ হচ্ছে আপনাদের এই রিসার্চ মেথোডোলজি এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে শুরুর থেকে, ফেলম্যানের চ্যাপ্টার ২, কোঠারির পুরা বই যেটা বলছি আমি রিডিং করতে এটা, আর আমার এই পিডিএফ, তারপর হচ্ছে যে আর আদিত স্যারের শিটটা, এই সবগুলা বিষয়ের উপর হচ্ছে আমি একটা পরীক্ষা নিব। ১০০ নাম্বারের একটা পরীক্ষা রিসার্চ মেথোডোলজির উপর। এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আকারে দিয়ে পিন করে দিবেন। আমি ক্লাসটা হচ্ছে রেকর্ডটা আপলোড করে দিচ্ছি। আমার যে রেকর্ডের এই যে ক্লাস রেকর্ডগুলো রিসার্চের, এগুলা বাসায় বসে আরেকবার দেখবেন, তাইলে একটু কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে এবং খুব ভালো করে প্রিপারেশন নেবেন। বই পড়তে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। চেষ্টা করবেন যে নেক্সট ১০ দিনের একদিনও যাতে ওয়েস্ট না হয়, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ক্লাসটা শোনার জন্য।